নমস্কার। দ্বাদশ শ্রেণীর অর্থাৎ ক্লাস 12-এর সমস্ত ছাত্রছাত্রীকে আমার অসংখ্য অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। আজকে তোমাদের জন্য আমি ভূগোল সাবজেক্টের যে প্রথম চ্যাপ্টারটি রয়েছে অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া ও তার সংশ্লিষ্ট ভূমিরূপ, তার প্রথম ক্লাসটা আমি করেছিলাম এর আগে একটা ভিডিওতে। সেখানে অন্তর্জাত প্রক্রিয়া নিয়ে বেশি আলোচনা একটু করেছি। আজকে ক্লাস 12-এর যে প্রথম চ্যাপ্টারটা রয়েছে সেই প্রথম চ্যাপ্টারের মূল বিষয়ে আমি প্রবেশ করছি, অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া ও তার সংশ্লিষ্ট ভূমিরূপ। আমরা আজকে পড়ব বহির্জাত প্রক্রিয়া কি এবং সেটি কয় প্রকার ও কী কী, ভূমিরূপের উপর ওই প্রক্রিয়াটি কীভাবে কাজ করে এবং কী প্রভাব বিস্তার করে। তোমরা মন দিয়ে শুনবে। যে সমস্ত অভিভাবক কিংবা অভিভাবিকা বা ছাত্রছাত্রী, দাদা দিদি, মা কিংবা বাবা বা কাকু কাকিমা যারা দেখছেন এই ভিডিওটা ফেসবুক লাইভ পেজ থেকে, মিশন জিওগ্রাফি অফ ইন্ডিয়ার পেজ থেকে, আপনাদের অনুরোধ করব আপনারা আপনাদের ছাত্রছাত্রীকে এই ক্লাসটা একটু দেখাবেন। কেন সমস্ত ছাত্রছাত্রী অনলাইন সিস্টেমে আসতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি, তবুও এই লকডাউন কন্ডিশন আমি দেওয়ার চেষ্টা করছি। আপনারা একটু সহযোগিতা করবেন আর সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আজকে দ্বাদশ শ্রেণীর ভূগোল বিভাগের প্রথম চ্যাপ্টার বহির্জাত প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপের প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বহির্জাত প্রক্রিয়া কি। বহির্জাত প্রক্রিয়া কি, যাকে ইংরেজিতে বলি এক্সোজেনেটিক প্রসেস। আমরা বহির্জাত প্রক্রিয়া বলতে কি বুঝবো বা বহির্জাত প্রক্রিয়া কি, ইংরেজিতে যেটা বলি এক্সোজেনেটিক প্রসেস কাকে বলে সেটা জানতে হবে বা জানবো। প্রশ্নটা এটা জেনে রাখো বা লিখে রাখতে পারো। আমি অ্যান্সারটা শুরু করছি। প্রথম যদি বলি আমরা মিনিং করি, মিনিং মানে অর্থ যদি করি, ইংলিশ যে অর্থটা আছে মানে ইংলিশ যে প্রশ্নটা আছে এক্সোজেনেটিক প্রসেস, এই এক্সোজেনেটিক কনসেপ্টটাকে যদি আমরা লিটারেলি অর্থাৎ সাহিত্যিকভাবে ব্যুৎপত্তিগত অর্থ খুঁজে বের করি, অর্থাৎ অর্থ কিংবা মিনিং খুঁজি, তাহলে কি পাবো না এক্সো আর জেনেটিক। এক্সো মিনস আউটার পোর্শন মানে বাইরের অংশ। আউটার পোর্শন মানে বাইরের অংশ। পুরো পৃথিবীর কথা যদি ভাবি, পৃথিবীর বাইরের অংশ কোনটা না পৃথিবীর পৃষ্ঠটা, আর ভিতরের অংশ পৃথিবীর পৃষ্ঠ থেকে ভিতরে ঢুকে গেলে যে গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডল বলি আমরা ছোটবেলা পড়েছি, ওই জায়গাটা হচ্ছে আমাদের ইনার পোর্শন, অর্থাৎ বাইরের অংশটা হচ্ছে আউটার। এই আউটার পোর্শন এক্সো মানে আউটার পোর্শন। আর জেনেটিক শব্দটি আসছে জেনেসিস থেকে, অর্থাৎ যার অর্থ অরিজিন বা উৎপত্তি। তাহলে এটা উৎপত্তি, ওইটা হচ্ছে উৎপত্তি আর এইটা হচ্ছে বাহিরের অংশ। অর্থাৎ অর্থগত যদি মানে করি তাহলে দেখা যাচ্ছে এক্সোজেনেটিক প্রসেস বা বহির্জাত প্রক্রিয়া তাকে বলবো না যে প্রক্রিয়াটির উৎপত্তি ঘটে বাইরে। বাইরে মানে কার বাইরে? পৃথিবী পৃষ্ঠের বাইরে যে প্রক্রিয়াটি ঘটে, মানে সহজ কথায় সুতরাং বলবো পৃথিবী পৃষ্ঠে যে প্রক্রিয়াটি আমরা দেখি বা ঘটে সেই প্রক্রিয়াটিকে আমরা বহির্জাত প্রক্রিয়া বলবো। এবার তোমরা বলবে স্যার কি প্রক্রিয়া, আসছি আস্তে আস্তে। তাহলে প্রথম মিনিংটা করব যে বাইরের অংশ এবং উৎপত্তি, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের বাইরে যে প্রক্রিয়া দেখা যায় সেটাই হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। এবার আমরা একটা ডেফিনেশন আসবো, কমপ্লিট ডেফিনেশন, জাস্ট যাকে সংজ্ঞা বলি আমরা।
আমরা সংজ্ঞাতে যদি আসি, যাকে ডেফিনেশন বলি, আমরা সংজ্ঞায় কি লিখব, বহির্জাত প্রক্রিয়া বলতে কি বুঝি। আমরা একটু আগে অর্থ বলতে গিয়ে বললাম পৃথিবীপৃষ্ঠের বাইরে যে প্রক্রিয়া সংগঠিত হয় বা যে প্রক্রিয়া কাজ করে সেটাই বহির্জাত প্রক্রিয়া। আমরা একটু গুছিয়ে যদি বলি তাহলে বলবো যে পৃথিবীপৃষ্ঠের বাইরে অর্থাৎ পৃথিবীপৃষ্ঠেও বলতে পারি, পৃথিবীপৃষ্ঠের বাইরে মানে পৃথিবীপৃষ্ঠের পরে, অথবা উপপৃষ্ঠেও বলতে পারি, মানে সামান্য গভীরে, কয়েক কিলোমিটার গভীরে বা কয়েকশো মিটার গভীরে হতে পারে, যেমন ভৌমজল কাজ করে যেখানে। পৃথিবীপৃষ্ঠে বা উপপৃষ্ঠে যে যে জৈব এবং অজৈব প্রক্রিয়া, কি বললাম, পৃথিবীপৃষ্ঠে বা উপপৃষ্ঠে যে জৈব অজৈব প্রক্রিয়া, মানে জীবের দ্বারা হতে পারে, জীব ছাড়াও হতে পারে, তার সঙ্গে এবং যান্ত্রিক বা ভৌত লিখতে পারি, বায়ুকাত্ত বা ফিজিক্যালি আর কি, যান্ত্রিক বা ভৌত এবং যান্ত্রিক বা ভৌত একই, ও রাসায়নিক পদ্ধতিতে তাহলে আমরা কি বলছি, জৈব অজৈব প্রক্রিয়া এবং যান্ত্রিক বা ভৌত ও রাসায়নিক পদ্ধতিতে ধীরে ধীরে বিভিন্ন কি লিখবো, বিভিন্ন কথাটা আমি এখানে মুছে দিচ্ছি, তারপরে লিখবে তোমরা, বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা ধীরে ধীরে বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা পৃথিবীর বিভিন্ন ভূমিরূপের পরিবর্তন বা বিবর্তন মানে ইভলিউশন বা চেঞ্জেবল, পরিবর্তন বা বিবর্তন ঘটায় তাকে বহির্জাত প্রক্রিয়া বলে। তাহলে আমরা গুছিয়ে যদি বলি তাহলে কেমন হচ্ছে সংজ্ঞাটা দেখে নেব, যে পৃথিবীপৃষ্ঠে বা উপপৃষ্ঠে মানে একেবারে আর্থ সারফেসে অথবা একটু সামান্য গভীরে, কয়েকশো মিটার হতে পারে, কয়েক মিটার হতে পারে, আবার 1-2 কিলোমিটার নিচে হতে পারে, দেখা যাচ্ছে যে পৃথিবীপৃষ্ঠে বা উপপৃষ্ঠে যে জৈব বা অজৈব প্রক্রিয়া, একটা জৈব অজৈব প্রক্রিয়া দেখা যায়, এবং যদি যান্ত্রিক বা ভৌত একই কথা, যান্ত্রিক বা রাসায়নিক পদ্ধতিতে ধীরে ধীরে বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা, প্রাকৃতিক শক্তি বলতে এখানে কি কি বোঝাবো, 2 ধরনের শক্তি, একটা স্থৈতিক শক্তি, একটা গতিশীল শক্তি, অর্থাৎ বায়ুর উষ্ণতা বা বায়ুমণ্ডলের উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, বায়ুর চাপ বা আবহাওয়াগত বিভিন্ন উপাদান, সৌররশ্মি এগুলো, এবং কিছু গতিশীল শক্তি যেমন নদী প্রবাহ, বায়ু প্রবাহ বা হিমবাহ প্রবাহ ইত্যাদি শক্তির দ্বারা যখন পৃথিবীপৃষ্ঠের বিভিন্ন ভূমিরূপের কীভাবে পরিবর্তন ঘটবে বা বিবর্তন ঘটবে বা ইভলিউশন ঘটবে, তখন সেই প্রক্রিয়াটাকে বলবো বহির্জাত প্রক্রিয়া। অর্থাৎ বেসিক্যালি প্রক্রিয়াটার নাম বহির্জাত প্রক্রিয়া। তাহলে কিভাবে কাজ করছে, কোথায় কাজ করছে একটু সহজ করে দেখে নিন। ধরো আমরা একটা ভূমিরূপকে আমি দেখলাম, একটা নতুন ভূমিরূপ আমি ধরলাম, একটা পার্বত্য অঞ্চল বা পর্বত, একটা নতুন ভূমিরূপ, এইটা অন্তর্জাত প্রক্রিয়ার ফলে ধরো সৃষ্টি হয়েছে, এই অন্তর্জাত প্রক্রিয়ার ফলে সৃষ্টি হওয়ার পর তার ওপরে কাজ করতে শুরু করবে বিভিন্ন বহির্জাত শক্তি। বহির্জাত মানে
পৃথিবীপৃষ্ঠের উপরে থাকা বিভিন্ন শক্তিগুলো, বিশেষ করে সৌররশ্মি, তার সঙ্গে বায়ুপ্রবাহ এবং উষ্ণতা তারতম্য, আর্দ্রতা ইত্যাদি ইত্যাদি প্রত্যেকে কাজ করতে করতে, এবং ওর সঙ্গে আরো একটা শক্তি কাজ করে, গতিশক্তি বলেছিলাম একটু আগে, নদী বায়ু হিমবাহ ইত্যাদি কাজ করতে করতে এর উচ্চতা আস্তে আস্তে কিন্তু কমাবে। কারণ এর উপরে আবহবিকার হবে, চূর্ণ বিচ্ছিন্ন হবে বা বিয়োজন হবে, পুঞ্জিত হতে পারে, ক্ষয়ভবন হতে পারে, হতে 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 নগ্নীভবন প্রক্রিয়ায় আস্তে আস্তে উচ্চতা কমবে। উচ্চতা আস্তে আস্তে কমবে, উচ্চতা কমতে কমতে এক সময় সমতলী ভবনে পরিণত হবে, অর্থাৎ উচ্চতা কমছে আর এখানে পদার্থগুলো জমা হয়ে হয়ে উচ্চতা একটু বাড়ছে। যাই হোক, তাহলে বহির্জাত প্রক্রিয়া যে প্রক্রিয়াগুলো, মানে এই যে মাধ্যমগুলো, এই শক্তির মাধ্যমগুলো একটা নির্দিষ্ট বিশেষ প্রক্রিয়া দ্বারা এর উচ্চতা কমাচ্ছে, কিন্তু উচ্চতা কমিয়ে দিল। জাস্ট যে প্রক্রিয়া উচ্চতা কমছে সেই প্রক্রিয়ার নাম বহির্জাত প্রক্রিয়া। ওটা ধীরে ধীরে হয় এবং ওটার জন্য দায়ী হচ্ছে দু ধরনের শক্তি। এবার তারা লিখি পয়েন্ট বলে, বহির্জাত প্রক্রিয়ার শক্তিসমূহ। তাহলে পয়েন্টটা কি লিখব? বহির্জাত প্রক্রিয়ার শক্তিসমূহ। বহির্জাত প্রক্রিয়ার শক্তিসমূহ। বহির্জাত প্রক্রিয়া দু ধরনের শক্তি কাজ করে। এক, সমস্ত শক্তির উৎস, যাকে আমরা বিশ্বাস করি, বা সমস্ত শক্তির উৎস হিসেবে যিনি কাজ করেন তিনি হলেন সৌরশক্তি। অর্থাৎ সমস্ত শক্তির উৎস কে? সৌরশক্তি। আর ওই সৌরশক্তি বহির্জাত প্রক্রিয়ারও একটা প্রধান শক্তি। দুই, শুধু সৌরশক্তি থাকলে হবে না, ভূমির ঢালের উপর ডিপেন্ড করছে বা ভূমির ঢালের উপর নির্ভর করছে যে কি পরিমাণ বহির্জাত প্রক্রিয়া কাজ হবে বা কি পরিমাণ বহির্জাত শক্তির মাত্রা হবে তা নির্ভর করবে ভূমির ঢালের উপরে। অর্থাৎ ঢাল মানে মাধ্যাকর্ষণ শক্তি। মাধ্যাকর্ষণ শক্তি। তাহলে আমরা বহির্জাত প্রক্রিয়ার দু ধরনের শক্তির কথা উল্লেখ করছি, বা বহির্জাত প্রক্রিয়া চালাতে গেলে বা বহির্জাত প্রক্রিয়া ঘটতে গেলে দুটো শক্তির প্রয়োজন। একটা বলছি সৌরশক্তি, দু নম্বর বলছি ঢাল বা মাধ্যাকর্ষণ শক্তি। এই দুটো শক্তির সাহায্যে বহির্জাত প্রক্রিয়াটি সম্পন্ন হয় বা ঘটে। তাহলে আমরা শক্তি সম্বন্ধে পড়লাম। এবারে আমরা একটু পড়ে নেব বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলো। বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য। তাহলে দু নম্বর বিষয় হচ্ছে আমাদের এই মুহূর্তে জানবো যে বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য। বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্যের মধ্যে আমরা প্রথম যে বৈশিষ্ট্যকে উল্লেখ করছি সেটা হচ্ছে প্রক্রিয়ার ধরন। কি বললাম? প্রক্রিয়ার ধরন। অর্থাৎ বহির্জাত প্রক্রিয়াটি কি ধরনের প্রক্রিয়া, দ্রুত না ধীর, না এই প্রক্রিয়া ধীরে 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 ঘটে। কয়েকটা ভূমিরূপ আছে, যেমন বালিয়াড়ি, খুব দ্রুত দেখা যায় সৃষ্টি হতে, কিন্তু বেশিরভাগই ভূমিরূপগুলো বা বেশিরভাগই দেখা যায় বহির্জাত প্রক্রিয়াগুলো আস্তে 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 কাজ করে বা ভূমিরূপগুলো আস্তে আস্তে সৃষ্টি হয়। অর্থাৎ এটা লিখবো প্রক্রিয়ার ধরন লিখে যে এটি একটি ধীর প্রক্রিয়া, একটি ধীর প্রক্রিয়া লিখে নেব। আমরা কিন্তু ডেফিনেশন থেকেই কিন্তু বৈশিষ্ট্যকে বের করে নিতে পারি। কিন্তু 2 নম্বর যে বৈশিষ্ট্য আসবো, 2, প্রক্রিয়ার ধরন। প্রক্রিয়ার স্থান। প্রক্রিয়ার স্থান। এই ধরনের প্রক্রিয়া কোথায় দেখা যায়? বহির্জাত প্রক্রিয়া আমি আগেই ডেফিনেশনে বলেছি যে ভূপৃষ্ঠের বাইরে। ধরো আর্থ সারফেস আছে, এই হবে আর্থ সারফেস। এই আর্থ সারফেসের উপরেই কিন্তু দেখা যায় এই প্রক্রিয়া। ভূমির উপরে কিন্তু কাজ করে, ভূমির উপরে বিভিন্ন শক্তি ওই বহির্জাত প্রক্রিয়া হিসেবে কাজ করে। অর্থাৎ এটা বলবো যে
এই প্রক্রিয়াটি কোথায় ঘটে? লিখব ভূপৃষ্ঠে বা ও বা উপপৃষ্ঠে। উপপৃষ্ঠে মানে এটা বলে সারফেস, এটা বলে সাব সারফেস, মানে কিছুটা নিচে। প্রক্রিয়ার স্থান ভূপৃষ্ঠে এবং উপপৃষ্ঠে এই প্রক্রিয়াটি আমরা দেখতে পাই। নেক্সট, প্রক্রিয়ার শক্তির উৎস। প্রক্রিয়ার শক্তির উৎস একটু আগেই বললাম। বহির্জাত প্রক্রিয়ার জন্য কোন কোন শক্তি থেকে এই প্রক্রিয়াটা ঘটে বা কোন কোন শক্তি এই প্রক্রিয়াটাকে সম্পন্ন বা ঘটাতে সাহায্য করে? না, এক সৌরশক্তি, আর দুই মাধ্যাকর্ষণ শক্তি। দু ধরনের শক্তি কি করে বহির্জাত প্রক্রিয়া ঘটাতে সাহায্য করে। 3 নম্বর বৈশিষ্ট্য হলো। এবারে 4 নম্বর বৈশিষ্ট্য, প্রক্রিয়ার প্রকৃতি। প্রক্রিয়ার প্রকৃতি আমি পয়েন্টগুলো দিচ্ছি, তোমরা গুছিয়ে গুছিয়ে লিখে নেবে। কিন্তু প্রক্রিয়ার প্রকৃতি বলতে এটা কি ধরনের প্রক্রিয়া বা কি প্রকৃতিটা কেমন? না, এই প্রক্রিয়াটি দেখা যায় যান্ত্রিকভাবে হতে পারে অথবা রাসায়নিকভাবে হতে পারে। এই দুটোকে আমরা বলি যান্ত্রিক বা রাসায়নিকভাবে, যেটা অজৈব পদ্ধতিতে হতে পারে অথবা সেটা জৈব পদ্ধতিতে হতে পারে। যান্ত্রিক বা রাসায়নিক এই দুটো পদ্ধতিতেই কিন্তু বহির্জাত প্রক্রিয়া কাজ করে। এবং পরোক্ষভাবে যদি একটু আলোচনা করি, যে যান্ত্রিক প্রক্রিয়াটি অজৈব মানে জীব ছাড়া হতে পারে, আবার জীবের দ্বারা হতে পারে। আবার রাসায়নিক প্রক্রিয়াটিও জীবের দ্বারা হতে পারে, আবার অজৈবভাবেও হতে পারে। তাহলে বলতে পারি প্রক্রিয়ার প্রকৃতি কেমন? যান্ত্রিক ও রাসায়নিকভাবে এই প্রক্রিয়াটি সম্পন্ন হয়। বোঝা গেল? তাহলে আমরা প্রক্রিয়ার প্রকৃতি পড়লাম। এবারে পড়ব প্রক্রিয়ার পদ্ধতি। একটা ভূমিরূপ আস্তে আস্তে বিবর্তিত হবে। বিবর্তিত মানে কি? একটা উঁচু ভূমিরূপ ধীরে 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 নিচু হয়ে সমতল ভূমিতে পরিণত হবে। অর্থাৎ তার মধ্যে যে পরিমাণ শক্তি বা উচ্চতা বা হাইট ছিল, অর্থাৎ যখন এনট্রপিটা ম্যাক্সিমাইজেশন হয়ে যাবে, অর্থাৎ সমস্ত শক্তি যখন বিলীন হয়ে যাবে, তাদের ছড়িয়ে যাবে, অর্থাৎ ক্ষয়ের মাধ্যমে সঞ্চয়ের মাধ্যমে আস্তে আস্তে ভূমি বিবর্তন হতে হতে বার্ধক্য পর্যায়ে পৌঁছে যাবে ভূমিটা, তখন বলবো এনট্রপি ম্যাক্সিমাইজেশন, অর্থাৎ শক্তির চারিদিকে ছড়িয়ে গেছে বা ডিফিউশন হয়ে গেছে, কোনো একটা জায়গা শক্তি পুঞ্জীভূত নেই। যাই হোক, আমি ওই কনসেপ্টে না আগে বলবো, একটা ভূমি ধীরে ধীরে বিবর্তন হতে হতে, অর্থাৎ গঠনমূলক বিবর্তন হতে পারে, আবার ধ্বংসাত্মক বিবর্তন হতে পারে। একটা উঁচু ভূমি নিচু ক্ষয় হতে 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 নিচু হয়ে যেতে পারে, আবার কোনো নিচু জায়গা সঞ্চয়ের কারণে উঁচু হতে পারে। একে গঠনমূলক বলে, আর একটাকে বলে ধ্বংসমূলক। দুইভাবে একটা ভূমির বিবর্তন ঘটতে পারে। অর্থাৎ একটা ভূমিতে দেখছি গঠনমূলক, একটা ভূমিতে দেখছি হয়তো ধ্বংসমূলক। এইভাবে কিন্তু প্রক্রিয়া দেখা যায়। অর্থাৎ আমরা যদি প্রক্রিয়ার পদ্ধতি দেখি, তাহলে আমরা কি ধরনের পদ্ধতি দেখব? দেখা যায় যে ক্ষয় পদ্ধতির মাধ্যমে ভূমির বিবর্তন ঘটতে পারে। 2, পরিবহন পদ্ধতি। আমরা ক্ষয় বলতে ইরোশন বুঝি, ইরোশন। পরিবহন বলতে ট্রান্সপোর্টেশন। 3 নম্বর সঞ্চয় বা ডিপোজিশন। সঞ্চয় পদ্ধতিতেও আমরা দেখতে পারি যে কাজ চলছে বা বহির্জাত প্রক্রিয়া কাজ করছে, ডিপোজিশন। তাহলে প্রক্রিয়ার ধরনটা কি হচ্ছে? ক্ষয়, পরিবহন এবং সঞ্চয়, এই 3 পদ্ধতিতে বহির্জাত প্রক্রিয়া কাজ করে। ধরলাম একটা ভূমিরূপ এইভাবে আছে, এইখানে যখন প্রাকৃতিক শক্তিগুলো কাজ করবে, নদী, বায়ু, হিমবাহ, উষ্ণতা, আর্দ্রতা ইত্যাদি, তখন কিন্তু উচ্চতা আস্তে আস্তে কমবে, অর্থাৎ এর উচ্চতা কমতে থাকবে। এই ক্ষয়জাত পদার্থগুলো মানে যত ক্ষয় হবে তত ক্ষয়জাত পদার্থগুলো একটা নির্দিষ্ট মাধ্যম দ্বারা পরিবাহিত হবে, নদীর দ্বারা, বায়ু দ্বারা পরিবাহিত হয়ে অবনমিত জায়গাগুলোতে সঞ্চয় হবে। অর্থাৎ সঞ্চয় এখানে ডিপোজিশন হয়ে উচ্চতা বাড়তে থাকবে, গঠনমূলক। এখানে ক্ষয়ের মাধ্যমে উচ্চতা কমতে থাকবে, অর্থাৎ এখানে ধ্বংসমূলক। আর এখানে চলবে পরিবহন মানে ট্রান্সপোর্টেশন প্রক্রিয়া বা পরিবহন চলবে, অর্থাৎ ক্ষয় ও সঞ্চয়ের সঙ্গে অ্যাডজাস্ট করছে পরিবহন। তাহলে ক্ষয়
পরিবহন এবং সঞ্চয় তিনটে প্রক্রিয়া বা তিনটে পদ্ধতিতে একটা ভূমিরূপের বিবর্তন ঘটে। প্রক্রিয়ার পদ্ধতি বা ভূমির বিবর্তনের যে পদ্ধতি, ক্ষয়ের মাধ্যমে বিবর্তন, সঞ্চয়ের মাধ্যমে বিবর্তন হচ্ছে, আবার পরিবহনও তাদের মধ্যে লিঙ্ক করছে, লিঙ্ক মানে সংযোগ করছে। নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে ক্ষয়, পরিবহন, সঞ্চয়ের মাধ্যমে এই পদ্ধতিটা কাজ করছে। এবং বহিজাত প্রক্রিয়াটা তারা আমরা বললাম যে প্রক্রিয়ার স্থান বললাম, পদ্ধতি বললাম, ইত্যাদি ইত্যাদি আমরা বিষয়গুলো বললাম। এবারে যে বিষয়টা বলবো যে ইফেক্ট কি, ফলাফল কি। যে বহিজাত প্রক্রিয়ার তো আমরা কাকে বলে বললাম, তার বৈশিষ্ট্য বললাম এবং তার প্রভাব কি। বহিজাত প্রক্রিয়ার প্রভাব যে প্রভাব বলতে এখানে বা ফলাফল বলবো, প্রভাব মানে ফলাফল। যে বহিজাত প্রক্রিয়া ফলে কি হয়, কি প্রভাব আছে না। প্রভাবগুলো যদি আমরা এক লাগারে 1-2 করে দেখি, একটু আগেই আমি ডিসকাশন করেছি কি প্রভাব পড়ে। কি প্রভাব পড়ে বলেছিলাম যে 2 ধরনের প্রভাব পড়তে পারে, একটা গঠনমূলক, একটা ধ্বংসমূলক। অর্থাৎ নতুন নতুন কি, নতুন নতুন ভূমি সৃষ্টি হবে, ভূমির সৃষ্টি বা গঠন হবে। 1, 2 ভূমির একটা সুসামঞ্জস্যতা আসবে। সুসামঞ্জস্যতা মানে ব্যালেন্স। ভূমির ঢালের মধ্যে যে বন্ধুরতা ছিল বা ঢালের যে অসাম্যতা ছিল, এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু ভূমির একটা সামঞ্জস্য ঢাল আসবে বা একটা ইকুইলিব্রিয়াম অবস্থা বা ব্যালেন্স অবস্থা আসবে এই প্রক্রিয়ার মাধ্যমে। অর্থাৎ ভূমির সুসামঞ্জস্যতা লাভ হবে বা ঘটবে। আর কি হবে না, ভূমির বিবর্তন ঘটবে। আমরা বিবর্তন বলতে কি বুঝি? ইভলিউশন, বিবর্তন। আর রিভলিউশন মানে বিপ্লব। পুঞ্জীভূত জমাট বাঁধা কোনো শক্তি হঠাৎ করে বেরিয়ে এলে এবং তার ফলে কিছু প্রভাব পড়লে তার নাম হচ্ছে রিভলিউশন। REVOLUTION মানে বিপ্লব, হঠাৎ পরিবর্তন। বাট ইভলিউশন মানে বিবর্তন, EVOLUTION। ইভলিউশন মানে কি? বিবর্তন বলতে যে কোনো বস্তু বা যে কোনো বিষয়ের পরিবর্তন অবশ্যই হবে, কিন্তু হঠাৎ নয়। কেমন? একটা নির্দিষ্ট সময়ের সাপেক্ষে নির্দিষ্ট সিকোয়েন্স অনুযায়ী মানে পর্যায়ক্রমিকভাবে পরিবর্তন হওয়াকে বলা হবে বিবর্তন। একটা ভূমিরূপ উত্থান ঘটেছে, অর্থাৎ উত্থিত হয়েছে। ডেভিসের মতে আমরা পড়েছি, হায়ার ক্লাসে আমরা পড়েছি, তোমরা শোনোনি, তবুও একটু বলে দিচ্ছি যে একজন বিজ্ঞানী ডেভিস, তিনি বলেছেন ভূমির আগে উত্থান ঘটবে, উত্থান হওয়ার পরে তার উপর বিভিন্ন বহিজাত শক্তি এবং শিলার প্রকৃতি বা ওই যে প্রক্রিয়ার ধরন ইত্যাদির দ্বারা এবং পর্যায়ক্রমিকভাবে আস্তে আস্তে বিবর্তন ঘটবে। অর্থাৎ উঁচু থেকে মধ্য, মধ্য থেকে নিম্ন। অর্থাৎ প্রথম থাকবে যৌবন স্টেজে ভূমিটা থাকবে, তারপরে থাকবে ম্যাচুয়ার বা পরিণত স্টেজে, তারপরে আসবে বৃদ্ধ বা ওল্ড স্টেজে আসবে একটা ভূমি। স্বাভাবিক কনসেপ্ট। ভাবো আরাবলি, যে এখন বর্তমানে যে আরাবলি পর্বত রয়েছে, আরাবলি পর্বত, আমরা রাজস্থান মরুভূমির ঠিক পূর্ব দিকে যদি যাই, আরাবলি পর্বতকে আমরা দেখতে পাবো। বর্তমানে একটা ক্ষয়জাত পর্বত, কিন্তু আজ থেকে যদি 20 কোটি 23 কোটি বছর আগে যাই, দেখা যাবে আরাবলি ছিল ভঙ্গিল পর্বত। ভঙ্গিল পর্বত অর্থাৎ আরাবলি পর্বতের এই পয়েন্টগুলো লিখেছে তো, একটু মুছছি কিন্তু, যে আরাবলি পর্বতের উচ্চতা কিন্তু যথেষ্ট ছিল। একটা সময় ছিল ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজে কি হয়েছে না উচ্চতা কমে গেছে। অর্থাৎ যে উচ্চতা এই পর্যন্ত ছিল তার উচ্চতা এখন কি হয়েছে, এই হয়েছে। তাহলে এটা যদি ফার্স্ট স্টেজ, এটা কি সেকেন্ড স্টেজ, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। হয়তো আরও কয়েক হাজার বছর পর আমরা থাকবো না বা মানুষ থাকবে কিনা বলতে পারছি না, তখন আমরা কি দেখব? তখন দেখবেন উচ্চতা কমে গিয়ে মালভূমিতে পরিণত হয়েছে বা সমভূমিতে পরিণত হয়েছে। তাহলে ভেবে দেখো, যে আরাবলি আগে ছিল কি ভঙ্গিল পর্বত, সে এখন হয়েছে ক্ষয়জাত পাহাড় বা অবশিষ্ট পাহাড়ে পরিণত হয়েছে। পরবর্তীকালে ক্ষয়জাত মালভূমিতে পরিণত হবে। আবার শুনবে, মানে তোমরা শুনবে না, হবে কিন্তু, যে ক্ষয়জাত সমভূমি। কোথা থেকে হলো? কে দায়ী? বহিজাত প্রক্রিয়া দায়ী। এই প্রক্রিয়ার জন্য দায়ী কারা? প্রাকৃতিক শক্তির মাধ্যম, প্রাকৃতিক শক্তির এজেন্টগুলো। কোন এজেন্ট? সূর্যরশ্মি, আর্দ্রতা, বৃষ্টিপাত, যতগুলো আবহাওয়ার উপাদান পড়েছিস প্রত্যেকেই ভূমিকা পালন করে। সঙ্গে ওই
ভূমির মধ্যে থাকা শিলার চরিত্র এবং কোন জলবায়ু অঞ্চলে আছে, ক্লাইমেটিক ক্যারেক্টার, শিলার ধরন বা শিলার চরিত্র ইত্যাদি উপর নির্ভর করবে ক্ষয়ের মাত্রা, উচ্চতা, হ্রাসের হার। তাহলে পদার্থগুলো যাচ্ছে কোথায় না পাশাপাশি অঞ্চলে সঞ্চিত হয়ে সমভূমি তৈরি করছে। বাগার, আমরা আরাবলি চারপাশে সমভূমি জানি, বাগার রোহি সমভূমি, এদিকে পূর্ব রাজস্থান মালভূমি আছে। অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু তৈরি করছে। তাহলে এর উচ্চতা কমে যাচ্ছে তো না কমছে না, কমছে। তার জন্য দায়ী পরিজাত প্রক্রিয়া এবং শক্তির মাধ্যমগুলো। তাহলে ভূমির বিবর্তন ঘটাচ্ছে, যেমন এখানে দেখছি। আবার এটা তাহলে গঠনমূলক না ধ্বংসমূলক না, দেখলাম ধ্বংসমূলক হচ্ছে। আবার কোন একটা জায়গায় নদী কি করে প্রবাহিত হয়ে এলো, এইটা তার মোহনা এবং বিভিন্ন শাখায় পরিণত হয়ে কি করে না বদ্বীপ তৈরি করে। এইটা নদী একটা শাখা বেরিয়ে গেল, এখান থেকে নদী একটা শাখা বেরিয়ে গেল, এখানে একটা নদী শাখা বেরিয়ে গেল, এখানে একটা নদী শাখা বেরিয়ে গেল। অর্থাৎ শাখাগুলো বেরিয়ে যাচ্ছে, এইগুলো হচ্ছে বদ্বীপ। নিমকির মতন দেখতে বদ্বীপ। কোথা থেকে এলো বদ্বীপ না নদীর মোহনায়, নদী নিয়ে বয়ে নিয়ে আসা নুড়ি কাকর বালি মোহনায় ঢাল কম থাকায় প্রচুর পরিমাণ পলি নিয়ে আসার জন্য ফেলে দিয়ে বয়ের মতো আকৃতি বদ্বীপ তৈরি করেছে বা দ্বীপ তৈরি করেছে। এই বদ্বীপগুলো তৈরি হয়েছে গঠনমূলকভাবে, অর্থাৎ আগে তো ছিল না। আস্তে আস্তে বদ্বীপের সংখ্যা আমাদের সুন্দরবন এলাকায় বাড়ছে, কারণ নতুন নতুন এসছে, পলি পড়ছে বা আরও 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 পলি আসছে, আরও নতুন নতুন কী হচ্ছে বদ্বীপ তৈরি হচ্ছে, বা যে বদ্বীপটা আছে তার উচ্চতা আরও বাড়ছে। যাই হোক, এই বদ্বীপগুলো আমরা তৈরিতে দেখলাম গঠনমূলক কাজ করেছে, অর্থাৎ নতুন ভূমিরূপ দেখছি। অর্থাৎ গঠনমূলক ধ্বংসমূলক এইভাবে ভূমিরূপের কিন্তু আমরা বিবর্তন দেখছি। এই ভূমিরূপ বিবর্তনের মাধ্যমে ভূমিরূপের যে বৈচিত্র্যতা, আমি নেক্সট পয়েন্টটা বলে নিই, 4 নম্বর পয়েন্ট ছিল হয়তো, প্রভাবটা তুলে নেবে যে ভূমির ভাস্কর্য মানে বৈচিত্র্যতা, বিভিন্ন ভ্যারাইটিস ল্যান্ড তৈরি করা, অর্থাৎ ভূমির বৈচিত্র্যতা তৈরি হয় বা ভূমি রূপের বৈচিত্র্য সৃষ্টি হয় কার দ্বারা? ভূমির বৈচিত্র্য বা বৈচিত্র্যতা সৃষ্টি হয় এই বহিজাত প্রক্রিয়ার দ্বারা। তাহলে বহিজাত প্রক্রিয়াকে আমরা সংজ্ঞা হিসেবে বললাম, শক্তির উৎস বললাম, বৈশিষ্ট্য বললাম এবং তার প্রভাব বললাম। যদি পরীক্ষায় পড়ে সংজ্ঞাটাই শুধু পড়ে, সেই সংজ্ঞাটাকে তোমরা ভালো করে পড়ে রাখবে। সংজ্ঞা বললে দুটো বৈশিষ্ট্য দেবে আর একটা উদাহরণ দিয়ে তুমি বোঝাতে পারো, বোঝাবে, অসুবিধা নেই। যাই হোক, আমরা তাহলে এই মুহূর্তে বহিজাত প্রক্রিয়া পড়লাম। এবার বহিজাত প্রক্রিয়ার আমরা টাইপটা দেখব। টাইপ মানে শ্রেণীবিভাগ। প্রক্রিয়ার শ্রেণীবিভাগ। বহিজাত প্রক্রিয়া আমরা কি দেখব? শ্রেণীবিভাগ দেখব। আমরা বহিজাত প্রক্রিয়াকে তার কাজের ধরন অনুযায়ী বা কাজের প্রকৃতি অনুযায়ী বা প্রক্রিয়ার প্রকৃতি অনুযায়ী আমরা দুটো ভাগে ভাগ করব। একটাকে বলবো ডিগ্রেডেশন, একটাকে বলবো এগ্রেডেশন। অর্থাৎ বাংলায় যদি বলি তাহলে এইটা হচ্ছে অবরোহণ, আর এটা হচ্ছে আরোহণ। তাহলে দুটো জিনিসে ভাগ করছে, অবরোহণ আরোহণ। কিন্তু অনেক ভাবে একটু ভাবনা চিন্তা করে দেখলাম বা ভাবনা চিন্তা করে দেখবে যে দুটো ভাগের কথা আমরা বলছি অবরোহণ আরোহণ, সে দুটো ছাড়াও আর একটা প্রক্রিয়া আছে যার জীবের ভূমিকা আছে, অর্থাৎ জৈবিক প্রক্রিয়া। কি প্রক্রিয়া? জৈবিক প্রক্রিয়া, যেটা ইংরেজিতে বলি বায়োটিক। তাহলে ভূমিরূপ প্রক্রিয়াকে আমরা কয়টি ভাগে ভাগ করলাম? দুটো বলেছিলাম, দুটো নয়, হলো কটা? তিনটে। অর্থাৎ অবরোহণ, আরোহণ, জৈবিক। বোঝা গেল? অর্থাৎ আমরা প্রকৃতি অনুযায়ী অবরোহণ, আরোহণ, জৈবিক এই তিনভাবে পড়ব। তোমরা বইগুলোতে প্রায় পাবে এই তিনটি প্রকার শ্রেণীবিভাগ আছে। কিন্তু আমার মতে একটা শ্রেণীবিভাগ করে দেই, একটু দেখো কেমন লাগে। আমার মতে ঠিক নয়, মানে আমি একটু করেছি আলাদাভাবে আর কি, জিনিসটা একই। প্রথমে আমরা ভাগ করব বহিজাত প্রক্রিয়া দুভাবে ঘটে। একটা কিভাবে? জৈবিকভাবে, অর্থাৎ বায়োটিক, একটা নন বায়োটিক বা
অজৈবিকভাবে। তাহলে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা জৈবিক, একটা অজৈবিক। আমরা যে অজৈবিক ভাগটা ভাগ করছি না, সেটা একটা শ্রেণীভাগ আছে, জৈবিকও আছে। অজৈবিক যেটা, সেটাই হচ্ছে আমরা বলবো অবরোহণ, আরোহণ, এরও থাকতে পারে। মানে অজৈবিক পদ্ধতিতে অবরোহণ মানে ক্ষয় পদ্ধতি, আরোহণ মানে সঞ্চয় পদ্ধতি, বলবো এরপরে। যে অবরোহণ আরোহণ প্রক্রিয়াটি অজৈবিকভাবে হতে পারে, আবার জৈবিক পদ্ধতিতেও দেখা যায় অবরোহণ আর আরোহণ। অর্থাৎ জীবের দ্বারা যে বহিজাত প্রক্রিয়াটি ঘটে, সেখানেও অবরোহণ দেখি, আরোহণ দেখি। অর্থাৎ ক্ষয়ও দেখি জীবের দ্বারা সঞ্চয় হয়। আবার জীব ছাড়া প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয় হয়, সঞ্চয় হয়। অর্থাৎ আমরা কম্প্রিহেন্সিভ এত মাথা না ঢুকিয়ে আমরা বলবো অবরোহণ, আরোহণ, জৈবিক, এই তিনভাবে বললেও চলবে, যেটা আগে বললাম। এবারে আমরা প্রত্যেকটা সম্পর্কে একটু আলোচনা করব, কাকে বলে, কি ব্যাপার, কোথা থেকে এলো, এইসব বিষয়গুলো আলোচনা করব। প্রথমে যদি আমরা আলোচনা করি, যে বাংলায় লিখলাম অবরোহণ প্রক্রিয়া, যদি আমরা বাংলায় লিখলাম, ইংরেজিতে বলে ডিগ্রেডেশন। এই ডিগ্রেডেশন প্রক্রিয়া ইংরেজিতে লিখে রাখা ভালো, কাজে লাগবে একটু পরে। ডিগ্রেডেশন অর্থাৎ অবরোহণ প্রক্রিয়া কাকে বলে, বা সংজ্ঞা হিসাবে আমরা কি বলবো অবরোহণ প্রক্রিয়াকে? না, এটা একটা বহিজাত প্রক্রিয়ার অংশ, এটা তো অস্বীকার করার কিছু নেই নাকি। তারা লিখব যে বহিজাত প্রক্রিয়া, যে বহিজাত প্রক্রিয়ায়, তাহলে কি লিখলাম, যে বহিজাত প্রক্রিয়ায় বিভিন্ন শক্তির মাধ্যমে, বিভিন্ন শক্তি বলতে প্রাকৃতিক শক্তির দ্বারা, যে বহিজাত প্রক্রিয়া প্রাকৃতিক শক্তির দ্বারা কি হবে, কোন ভূমির উচ্চতা ধীরে ধীরে কি হবে, কমবে না বাড়বে, বলো ভালো করে বলো। অবরোহণ মানে ক্ষয় প্রক্রিয়া, ধীরে ধীরে আস্তে আস্তে উচ্চতা কমবে। অর্থাৎ প্রাকৃতিক শক্তির দ্বারা কোন ভূমির উচ্চতা ক্রমশ ধীরে ধীরে কমবে, বা ভূমির উচ্চতা কমবে লিখতে পাবি, বা ধীরে ধীরে হ্রাস পাবে। অর্থাৎ যে বহিজাত প্রক্রিয়া দ্বারা প্রাকৃতিক শক্তির দ্বারা কোন ভূমির উচ্চতা ক্রমশ ধীরে ধীরে কমবে বা হ্রাস পাবে, অর্থাৎ যে প্রক্রিয়া দ্বারা ভূমির উচ্চতা হ্রাস পায়, ভূমির উচ্চতা কমে যায়, সেই প্রক্রিয়াকে বলবো আমরা কি, সেই প্রক্রিয়াকে কি বলবো বহিজাত প্রক্রিয়া, অবরোহণ প্রক্রিয়া বলবো। তাহলে এই অবরোহণ প্রক্রিয়ার প্রাকৃতিক শক্তির মাধ্যম বলতে কোন কোন শক্তি একটু দেখে নিই। প্রাকৃতিক শক্তি বলতে এখানে দু ধরনের শক্তিকে বোঝায়। আমরা ওখানে কেন, অবরোহণে কেন, আরোহণের ক্ষেত্রে প্রাকৃতিক শক্তি কাজ করবে সঞ্চয়ের ক্ষেত্রে, অর্থাৎ অবরোহণেও সাহায্য করছে প্রাকৃতিক শক্তি, অবরোহণের পর আরোহণেও করবে। কিন্তু প্রাকৃতিক শক্তি বলতে আমরা কি বুঝি, জেনারেলি দু ধরনের শক্তি, একটা স্থৈতিক শক্তি, একটা গতিশীল শক্তি। তাহলে বলো স্থৈতিক শক্তি কোনটা? যে সমস্ত প্রাকৃতিক শক্তিগুলো বা সোর্স অফ এনার্জি বা প্রাকৃতিক শক্তির এজেন্টগুলো বা মাধ্যমগুলো স্থিতিশীল, যেগুলো পরিবর্তন হয় না, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয় না, নিজেরা স্থির। যেমন বলবো উষ্ণতা বা সূর্যরশ্মি, উষ্ণতা, বৃষ্টিপাত বা আর্দ্রতা বা চাপ, এগুলো স্থৈতিক শক্তি, এগুলো প্রাকৃতিক। আবার যে শক্তিগুলো গতিশীল, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়, তাকে প্রবাহমান শক্তি বলা হয় বা গতিশীল শক্তি বলা হয়। যেমন নদীর প্রবাহমানতা, নদীর প্রবাহ বা জলের প্রবাহ
জলধারা, 2 হিমবাহের প্রবাহ, 3 ভৌমজল, হিমবাহ, নদীর প্রবাহ বা সমুদ্র তরঙ্গ, এগুলো হচ্ছে গতিশীল প্রক্রিয়া বা গতিশীল শক্তি, এগুলোকে বলবো। তাহলে প্রাকৃতিক শক্তি বলতে আমরা 2 ধরনের শক্তি দেখতে পাচ্ছি, একটা শৈত্যিক শক্তি, একটা গতিশীল শক্তি। এই 2 ধরনের শক্তি কি করছে, যে কোনো প্রক্রিয়া, বহির্জাত প্রক্রিয়া ঘটাচ্ছে। অর্থাৎ হয় বহির্জাত প্রক্রিয়ার মধ্যে ঘটাচ্ছে অবরোহণ প্রক্রিয়া, নাহলে আরোহণ প্রক্রিয়া। প্রথম অবরোহণ প্রক্রিয়া তাহলে বোঝাচ্ছে যে এর দ্বারা ভূমির উচ্চতা হ্রাস পায়, অর্থাৎ এটাকে ক্ষয়জাত প্রক্রিয়াও বলতে পারি আমরা, ক্ষয়জাত প্রক্রিয়াও বলতে পারি। ঠিক আছে, অবরোহণ প্রক্রিয়া তাহলে ভূমি উচ্চতা আস্তে আস্তে কি হয় না, হ্রাস পায় বা উচ্চতা কমে যায়। তাহলে আমরা যদি এবারে বৈশিষ্ট্যে আসি, যে এই অবরোহণ প্রক্রিয়ার বৈশিষ্ট্য কি, প্রথম যে বৈশিষ্ট্যটা হবে আমরা লিখে নিই আস্তে আস্তে করে। বৈশিষ্ট্য বলে পয়েন্টটা লিখো, বৈশিষ্ট্য, অবরোহণ প্রক্রিয়ার বৈশিষ্ট্য। অবরোহণ প্রক্রিয়া বৈশিষ্ট্যতে প্রথম যে পয়েন্টটা আমরা দেব, সে পয়েন্টে বলবো উচ্চতা, ভূমির উচ্চতা। এই সময় কি হয়, বহির্জাত প্রক্রিয়ার অবরোহণ পদ্ধতিতে বা এই প্রক্রিয়ায় কি ঘটে না, ক্ষয়ের মাধ্যমে একটা ভূমি আস্তে 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 করে উচ্চতা কমে যায়। অর্থাৎ ক্ষয়ের মাধ্যমে শুধু নয়, একটা ভূমি ধরুন এই একটা ভূমি, এই একটা ভূমি, সেখানে বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যমগুলো কাজ করে। শৈত্যিক শক্তির মধ্যে মূল হচ্ছে সূর্য, সান। এই কি করে, শক্তির মাধ্যমে উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত ইত্যাদি ঘটিয়ে যান্ত্রিক বা রাসায়নিক পদ্ধতিতে কি করে না, একটা ভূমির মধ্যে থাকা শিলার কি করে, চূর্ণ বিচূর্ণ বিয়োজন করে, অর্থাৎ আবহবিকার ঘটায়। আমরা পড়েছি আগে, আবহবিকার ঘটায়, শিলার কি করে, আবহবিকার ঘটায়। আবহবিকার হওয়া মানে, এগুলো নিয়ে একটু পরে আলোচনা করব, মানে পরে ক্লাসে আলোচনা হবে আবহবিকার সম্পর্কে। আবহবিকার মানে শিলা বা মূল শিলা যখন আবহাওয়ার বিভিন্ন উপাদানের সাহায্যে, বিশেষ করে আবহাওয়ার বিভিন্ন উপাদান বলতে উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, তুষার এইসব ইত্যাদি, এছাড়াও বিভিন্ন গ্যাসীয় উপাদান যেমন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি বা জলীয় বাষ্প, এরা কি করে এখানকার শিলাকে বিয়োজন ঘটাতে পারে রাসায়নিকভাবে, অথবা যান্ত্রিকভাবে চূর্ণ বিচ্ছিন্ন ঘটিয়ে আলগা করে ওখানে ফেলে রাখে। এটা আবহবিকার। এরপরে নদী সৃষ্টি হলো বা ঝর্ণা সৃষ্টি হলো বা হিমবাহ সৃষ্টি হলো। এরা কি করে, অর্থাৎ এরা হচ্ছে প্রাকৃতিক শক্তির মাধ্যম। এরা এই চূর্ণিত পদার্থগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে ভূমির ঢাল বরাবর বয়ে নিয়ে যায় বা স্থানান্তরিত করে অন্য জায়গাকে সঞ্চয় করে। অর্থাৎ এখানে চূর্ণ বিচ্ছিন্ন হলো, কাঁচামাল তৈরি হলো, ক্ষয়ীভবন পদ্ধতিতে স্থানান্তরিত হয়ে গেল। অর্থাৎ ক্ষয়ীভবন পদ্ধতিতে কি হচ্ছে, স্থানান্তরিত হচ্ছে। তাহলে শুধু ক্ষয়ীভবন পদ্ধতিতে না, আরও একটা পদ্ধতি আছে। যদি আমরা দেখি যে উপরে আবহবিকারগ্রস্ত পদার্থ, যেগুলোকে আমরা ডেব্রিস বলি, বা ওয়েদার্সড ম্যাটেরিয়ালস বা আবহবিকারগ্রস্ত পদার্থ বা মাস বলবো, মাস মানে আবহবিকারগ্রস্ত বস্তুকে আমরা মাস বললাম। এই মাসগুলো যখন ভূমির ঢাল বরাবর অথবা মাধ্যাকর্ষণ শক্তি, ভূমির ঢাল বরাবর কাজ করে মাধ্যাকর্ষণ শক্তি, ডিউ টু গ্র্যাভিটি ফোর্স মানে মাধ্যাকর্ষণ বল, যত উচ্চতা বাড়বে মাধ্যাকর্ষণ শক্তি তত বাড়বে। অর্থাৎ দূরত্ব বাড়লে মাধ্যাকর্ষণ শক্তির মাত্রা কমে যাবে, কিন্তু ঢাল যেহেতু বাড়ছে তাই নিচে নামার তাগিদটা বাড়বে। অর্থাৎ উপরে থাকা আবহবিকারগ্রস্ত পদার্থ ভূমির ঢাল বরাবর মাধ্যাকর্ষণ শক্তির টানে উপর থেকে নিচে বিভিন্ন পদ্ধতিতে, হয় বিসর্পণ পদ্ধতিতে অথবা ধস পদ্ধতিতে বা দেখা যায় প্রবাহ পদ্ধতিতে কী হবে, উপর থেকে নিচের দিকে নেমে আসবে। অর্থাৎ এটা এক ধরনের স্থানান্তর। কিন্তু এখানে কিন্তু প্রাকৃতিক শক্তির মাধ্যমের কোনো ভূমিকা নেই, নদী, বায়ু, হিমবাহের কোনো ভূমিকা নেই। হয়তো জলের অল্প ভূমিকা আছে বা কোনো তরলের অল্প ভূমিকা আছে লিকুইফিকশন হিসেবে কাজ করার জন্য, তরলীকরণটা
একটু পিচ্ছিল করার জন্য, স্লিপি করার জন্য, বাট মাধ্যম হিসেবে নয়। তখন কি করবে, পদার্থগুলো আস্তে আস্তে মাধ্যাকর্ষণ শক্তির টানে নিচে নেমে আসবে। অর্থাৎ যেটাকে আমরা বলছি পুঞ্জিত ক্ষয় বা পুঞ্জিত স্থানান্তর বা মাস মুভমেন্ট। এই মাস মুভমেন্টের মাধ্যমে সেটাও আস্তে আস্তে নিচের দিকে চলে আসে। তাহলে আবহবিকারগ্রস্ত পদার্থ ক্ষয়ভবনের মাধ্যমে, মাস মুভমেন্টের মাধ্যমে উপর থেকে, অর্থাৎ ভূমির উপর থেকে নিচের দিকে স্থানান্তরিত হয় অথবা স্থান পরিবর্তন করে নিচের দিকে চলে যায়। ফলে উপরের শিলাটা কি হয়ে পড়ে না নগ্ন হয়ে পড়ে, অর্থাৎ নিচে যে শিলাটা ছিল সেটা সবার সামনে উন্মুক্ত হয়ে গেল। একে নগ্নিভবন প্রক্রিয়া বলে। এই ক্ষয়ভবন, নগ্নিভবন এবং পুঞ্জিত ক্ষয় নিয়ে আলাদা ক্লাস একটা নেব 2 নাম্বার করে, পরীক্ষায় পরে বলে আলাদা ক্লাস নেব। এখানে পড়া বোঝাতে গিয়ে দেখা যাচ্ছে আমি এই কথাগুলো তুলে ধরেছি। তাহলে আমরা বহির্জাত প্রক্রিয়ার সংজ্ঞা কিভাবে দিচ্ছি, বহির্জাত প্রক্রিয়ার সংজ্ঞা অবরণ প্রক্রিয়ার সংজ্ঞাটা কিভাবে দিচ্ছি না, সংজ্ঞাটা দিচ্ছে এইভাবে যে বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যম, বিশেষ করে স্থিতিশক্তি বা গতিশক্তি ইত্যাদি দ্বারা স্থানান্তরিত হচ্ছে, স্থানান্তরিত হচ্ছে কি পদ্ধতিতে, হয় আবহবিকার, হয় পুঞ্জিত ক্ষয়, না ক্ষয়ভবন পদ্ধতিতে স্থানান্তরিত হয়ে আদি শিলা বা নিচে পুরনো শিলা উন্মুক্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ ভূমি উচ্চতা যেখানে এতটা ছিল সে ভূমি উচ্চতা কমে গেল। এটা তো একদিনের গল্প নয় বা 2 দিনের গল্প নয়, কয়েকশো বছর বা কয়েক হাজার বছরের গল্প। আস্তে 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 উচ্চতা কমতে থাকবে। অর্থাৎ ক্রমান্বয়ে উচ্চতা কমতে 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 কিন্তু অনেকটা করে কমে যাবে। এই কমে যাওয়ার গল্পটাই হচ্ছে আমাদের কাছে কি না অবরোহণ প্রক্রিয়া। তার অবরোহণ প্রক্রিয়া মাধ্যমে উচ্চতা কমে। তার পয়েন্টটা যে লিখেছিলাম উচ্চতা বলে, সেই উচ্চতার পয়েন্টে আমরা কি লিখব যে উচ্চতা হ্রাস ঘটে, অর্থাৎ উচ্চতা কমে যায়। 1 2 নম্বর যে বিষয়টা নিয়ে আমরা আলোকপাত করব যে শেষ সীমা। উচ্চতা কমতে কমতে অবরোহণ প্রক্রিয়া তো কাজ করছে, অবরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা কমতে কমতে কোথায় পৌঁছাবে, অর্থাৎ অবরোহণ প্রক্রিয়ার কাজের শেষ সীমা কোথায়। অবরোহণ প্রক্রিয়ার কাজের শেষ সীমা, অবরোহণ প্রক্রিয়ার কাজের শেষ সীমা সমুদ্র সমতল, সমুদ্র সমতল বা ক্ষয়চক্রের শেষ সীমা, ক্ষয়চক্রের শেষ সীমা। অবরোহণ প্রক্রিয়া অর্থাৎ একটা ভূমি উচ্চতা কমতে কমতে সে সমুদ্র সমতল বা গড় সমুদ্র সমতল মিন সি লেভেল পর্যন্ত কাজ করে করে তার উচ্চতা কমাতে কমাতে সমতলীকরণ করতে পারবে, এর নিচে আর করতে পারবে না। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সমুদ্র সমতল বা ক্ষয়চক্রের শেষ সীমা হলো অবরোহণ প্রক্রিয়ার কাজের শেষ সীমা। আশা করি বুঝতে পারছো তোমরা, না বুঝতে পারলে বলবে কিন্তু কমেন্টের মাধ্যমে। 3 নম্বর প্রক্রিয়ার প্রকৃতি। 3 নম্বর আমরা বলবো যে প্রক্রিয়াটা কেমন প্রকৃতি বা প্রক্রিয়া কিভাবে কাজ করে। প্রক্রিয়ার প্রকৃতি যদি আমরা দেখি যে এটা অত্যন্ত ধীর প্রক্রিয়া, এটা অত্যন্ত কি প্রক্রিয়া, ধীর প্রক্রিয়া। অর্থাৎ আমরা কি লিখব, অত্যন্ত ধীর প্রক্রিয়া বলবো। অত্যন্ত ধীর প্রক্রিয়া বলছি কেন, এই প্রক্রিয়া ধীরে 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 ঘটে এবং ধীরে ধীরে ঘটার মাধ্যমে ভূমির উচ্চতা হ্রাস ঘটায়। অর্থাৎ এটাকে এই জন্য আমরা কি বলবো যে ধীর প্রক্রিয়া। নেক্সট যে বিষয়টা নিয়ে পয়েন্টটা নিয়ে বলবো সে পয়েন্টটা হচ্ছে প্রক্রিয়ার শক্তিসমূহ। অর্থাৎ বলে ফেলেছি বোধ হয়, প্রক্রিয়ার শক্তিসমূহ। শক্তিসমূহের মধ্যে আমরা বললাম, আরেকবার বলেছি যে নদী, হিমবাহ, বায়ু প্রবাহ বা ভৌমজল, সমুদ্র তরঙ্গ, এগুলো গতিশীল শক্তি রয়েছে। আর সঙ্গে স্থিতিশীল শক্তিগুলো রয়েছে উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, মেঘাচ্ছন্নতা, সূর্যরশ্মি ইত্যাদি শক্তিগুলো রয়েছে। এবং এই জায়গায় আরও একটা পয়েন্ট আসতে পারে যে শক্তিগুলোর মধ্যে সবথেকে বেশি কোন কোন শক্তি অনুসরণ করে। এই যে প্রাকৃতিক শক্তি সমূহ আছে তার মধ্যে কোন শক্তির ভূমিকাটা অবরোহণ প্রক্রিয়ায় বেশি না নদী। যতগুলো প্রাকৃতিক শক্তি আছে তার মধ্যে নদীর কাজের ভূমিকাটা বেশি। অর্থাৎ নদী দ্রুত অবরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস ঘটাতে পারে বা হ্রাস ঘটায় বা কমায়। এবারে আমরা বলবো পদ্ধতি সমূহ, এই প্রক্রিয়ার পদ্ধতি সমূহ যে কোন পদ্ধতিতে। নেক্সট
এই প্রক্রিয়াটি ঘটে। প্রথম হবে আবহী বিকার, প্রথম শিলা আবহী বিকার হবে, তার সাথে পুঞ্জিত ক্ষয় হতে পারে, পুঞ্জিত ক্ষয়, তার সাথে হতে পারে ক্ষয়ভবন পদ্ধতি, ক্ষয়ভবন। অর্থাৎ আবহী বিকার, পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ভবন এই তিনটি পদ্ধতি একসাথে কাজ করে আমাদের অবরোহণ প্রক্রিয়া সৃষ্টি করে বা অবরোহণ প্রক্রিয়াকে সাহায্য করে। অর্থাৎ অবরোহণ প্রক্রিয়া বলতে আমরা তিনটি প্রক্রিয়াকে একসাথে সম্মিলিতভাবে আলোচনা করব। অর্থাৎ আবহী বিকার, পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ভবন এই তিনটি পদ্ধতি একসাথে যুগ্মভাবে বা যৌথভাবে কাজ করে অবরোহণ প্রক্রিয়াকে সংগঠিত করতে সাহায্য করে। অর্থাৎ অবরোহণ প্রক্রিয়া সংগঠিত হয় এই তিনটি প্রক্রিয়ার দ্বারা। অর্থাৎ এই তিনটি প্রক্রিয়া একসাথে কি নামে ডাকা হয়? এই তিনটি প্রক্রিয়াকে একসাথে বলা হয় নগ্নিভবন। নগ্নিভবন কেন বলা হয় না, শিলা প্রথমে চূর্ণ বিচ্ছিন্ন বিয়োজন হয় আবহী বিকার, তারপরে সেটা পুঞ্জিত ক্ষয়ের মাধ্যমে স্থানান্তর হতে পারে বা ক্ষয়ভবনের পদ্ধতিতে স্থানান্তর হতে পারে। অর্থাৎ একটা শিলা বা একটা ভূমি চূর্ণ বিচ্ছিন্ন হয়ে উপরি অংশ পড়ে আছে, এই শিলা চূর্ণ বিচ্ছিন্ন হয়েছে, আবহী বিকার হয়েছে, এবং আবহী বিকারজাত পদার্থ যখন বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা অথবা মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা, অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তি বলে পুঞ্জিত ক্ষয়, প্রাকৃতিক শক্তি বললে বলবো ক্ষয়ভবন, ওই দুটো শক্তির দ্বারা বা ওই দুটো পদ্ধতিতে যখন কি হবে, শিলাগুলো বা শিলা চূর্ণ বিচ্ছিন্ন অংশগুলো স্থানান্তরিত হয়ে মূল শিলা বেরিয়ে পড়বে বা মূল ভূমিটা বেরিয়ে পড়বে, তখন তাকে আমরা ডেনুডেশন বলবো। অর্থাৎ নগ্নিভবন, আবহী বিকার, পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ভবন তিনটে মিলিত হয় কিন্তু নগ্নিভবন হয়। নগ্নি মিন্স নগ্ন হওয়া, মানে অনাবৃত থাকা, মানে উইদাউট ক্লোথস, পোশাক না থাকা। অর্থাৎ যখন শিলার উপরি অংশের চূর্ণ বিচ্ছিন্ন পদার্থগুলো স্থানান্তরিত হয়ে যাবে, অপসারিত হয়ে যাবে, তখন মূল শিলা বেরিয়ে পড়ছে সবার সামনে, অর্থাৎ নগ্ন হয়ে গেল। লজ্জা কি লজ্জা, ওটাকেই বলা হয় নগ্নিভবন। আমরা নগ্নিভবনে বলবো 2 নম্বরের প্রশ্ন, ওটা কিভাবে লিখবো বা কত নম্বর লিখবো। অর্থাৎ এখানে আবহী বিকার, ক্ষয়ভবন এবং পুঞ্জিত ক্ষয় মিলে নগ্নিভবন ঘটায়। আর এই নগ্নিভবনটাই হচ্ছে অবরোহণ প্রক্রিয়া। অর্থাৎ আমরা বলছি সমার্থক শব্দ অবরোহণ প্রক্রিয়া বা নগ্নিভবন। অর্থাৎ নগ্নিভবন মানে নগ্ন হওয়া বা ক্ষয় হওয়া বা নিচু হওয়ার যে প্রক্রিয়াটা মানেই অবরোহণ প্রক্রিয়া। যে পদ্ধতিতে উচ্চতা কমছে অবরোহণ, আর যে পদ্ধতিতে ভূমি নগ্ন হচ্ছে সেটাও নগ্নিভবন। অর্থাৎ দুটো প্রায় সমার্থক শব্দ হিসেবে আমরা ধরে নেব। অর্থাৎ অবরোহণ প্রক্রিয়া অপর নাম আমরা নগ্নিভবন বলতেও পারি। তাহলে আমরা বৈশিষ্ট্যগুলো পড়লাম। এবারে যে বিষয়টা আমরা আলোচনা করব, যে বৈশিষ্ট্যের পরে আমাদের বলবো নিয়ন্ত্রক, যে কোন কোন উপাদানগুলো বা কোন কোন অবস্থাগুলো অবরোহণ প্রক্রিয়াকে নির্ভর করবে বা অবরোহণ প্রক্রিয়ার মাত্রাকে নির্ভর করবে। অর্থাৎ আমরা যদি একটু ভালো করে দেখি যে নিয়ন্ত্রক লিখবো, এবারে কি লিখবো, নিয়ন্ত্রক। আমরা আন্ডারলাইন করবো নিয়ন্ত্রক বা ফ্যাক্টরস বা নিয়ন্ত্রক। তাহলে নিয়ন্ত্রক কাকে বলবো বা ফ্যাক্টরস কাকে বলবো না, যে সমস্ত উপাদানগুলো আবহী বিকার অবরোহণ প্রক্রিয়াকে যে সমস্ত ফ্যাক্টরগুলো অবরোহণ প্রক্রিয়ার মাত্রাকে নিয়ন্ত্রিত করে। তাহলে যে সমস্ত উপাদান বা যে সমস্ত বিষয়গুলো অবরোহণ প্রক্রিয়ার মাত্রাকে নিয়ন্ত্রণ করে তারাই কিন্তু অবরোহণ প্রক্রিয়ার নিয়ন্ত্রক। অর্থাৎ একটা ভূমির ক্ষয় যে হবে বা অবরোহণ প্রক্রিয়া যে হবে তা কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে। আমরা যদি প্রাকৃতিক দৃষ্টিভঙ্গিতে একটু দেখি, কোন কোন দৃষ্টিভঙ্গিতে, প্রাকৃতিক দৃষ্টিভঙ্গিতে আমরা যদি দেখি, তাহলে প্রথম দেখব যে এই অবরোহণ প্রক্রিয়া নির্ভর করবে ভূমিরূপীয় গঠনের উপরে। অর্থাৎ যদি আমরা বাংলায় ভালো করে লিখি যে ভূমিরূপগত নিয়ন্ত্রক একটা লিখলাম,
2 নম্বর নিয়ন্ত্রক রয়েছে ভূতাত্ত্বিক মানে জিওলজিগত ভূতাত্ত্বিক নিয়ন্ত্রক। আবার যদি লিখি আমি লিখি যে ক্লাইমেটোলজি বা জলবায়ুগত নিয়ন্ত্রক। আবার 4 নম্বর যদি দেখি যে হাইড্রোলজিগত জলগত নিয়ন্ত্রক। 5 নম্বর যদি লিখি যে জীবগত নিয়ন্ত্রক। অর্থাৎ ইংলিশে যদি বলি জিওমরফোলজিক্যাল ফ্যাক্টরস, জিওলজিক্যাল ফ্যাক্টরস, ক্লাইমেটোলজিক্যাল ফ্যাক্টরস বা মেট্রোলজিক্যাল ফ্যাক্টরস, নেক্সট জলগত বা হাইড্রোলজিক্যাল বা বায়ুমণ্ডলগত ফ্যাক্টরস, আর একটা জীবগত বা জৈবিক বা বায়োলজিক্যাল ফ্যাক্টরস। আমরা এই ফ্যাক্টরসগুলো কিভাবে অবরণ প্রক্রিয়া অর্থাৎ ক্ষয় প্রক্রিয়াকে সাহায্য করে একটু দেখে নেব। যেমন ভূমিরূপের কথা যদি বলি, ভূমির ঢাল বলতে না ঢালটা কেমন, সেটা খাড়া ঢাল না মৃদু ঢাল। অর্থাৎ এখানে ঢালের উপর ডিপেন্ড করবে কি কি, ভূমির ঢালটা কেমন বা শিলার প্রকৃতি কেমন, অর্থাৎ ভূমিরূপের ঢাল, শিলার প্রকৃতি বা ভূমির প্রকৃতি কেমন, ভূমির প্রকৃতি বা ভূমির ঢাল, শিলার ঢাল বা শিলার প্রকৃতি ইত্যাদি বিষয়গুলো ভূমিগত নিয়ন্ত্রণ। এই ভূমির উপর নির্ভর করবে নদী কেমন কাজ করবে, ক্ষয় বেশি হবে, কোন ক্ষয় বেশি হবে, বা আবহবিকার পদ্ধতিটা যে হবে সেখানে শিলার চরিত্রটা কেমন বা ভূমিরূপটা কেমন বা ভূমিটা কোন শিলা দ্বারা গঠিত, তার উপর নির্ভর করবে আবহবিকার মাত্রা, পুঞ্জিত ক্ষয়ের মাত্রা, ক্ষয়ভবনের মাত্রা। আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ভবন এরা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এই সব বিষয়ের উপর নির্ভর করে। প্রত্যেকটা ভূমিরূপগত নিয়ন্ত্রক, ভূতাত্ত্বিকগত, জলবায়ুগত এবং জলগত এই উপাদানগুলোর উপরে কিন্তু আবহবিকার, পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ভবন নির্ভর করে। তাই আবহবিকার, পুঞ্জিত ক্ষয় আর ক্ষয়ভবন মানেই তো নগ্নিভবন, আর নগ্নিভবন মানেই অবরোহণ। অর্থাৎ অবরোহণ এইসব বিষয়গুলোর উপর নির্ভর করবে, অর্থাৎ নগ্নিভবন এইসব বিষয়ের উপর নির্ভর করবে। যেমন আমি ভূতাত্ত্বিক বলছি যে শিলার ভিতরে মানে ভূমির ভেতরে স্ট্রাকচারটা কেমন, একনত না সমনত না ফোল্ডেড স্ট্রাকচার, এই স্ট্রাকচারের উপর ডিপেন্ড করবে শিলার ক্ষয়ের মাত্রা, শিলা আবহবিকারের মাত্রা, নগ্নিভবনের মাত্রা। আবার জলবায়ুগত কেমন অঞ্চল, জলবায়ু দিক থেকে কেমন অঞ্চল, শুষ্ক অঞ্চল না অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল না হিমশীতল অঞ্চল, হিমবাহ কাজ করে না সেখানে কাস্ট অঞ্চল রয়েছে, ভৌমজলের প্রাচুর্য বেশি না বায়ুর প্রাচুর্য বেশি, মরু অঞ্চল। তাহলে বিভিন্ন জলবায়ুগত উপাদানগুলোর মধ্যে উষ্ণতা, বৃষ্টিপাত, আর্দ্রতা, তুষার এসব উপাদানগুলো কিভাবে রয়েছে বা কোন অঞ্চলে ভূমিটা রয়েছে তার উপর নির্ভর করবে আমাদের অবরোহণের মাত্রা। অর্থাৎ জলবায়ুগত বিষয়গুলোর উপর নির্ভর করবে কিন্তু ক্ষয় কেমন হবে বা অবরোহণ কেমন হবে। নেক্সট যেটা আছে জলগত, অর্থাৎ যদি দেখা যায় নদীতেও জল থাকে, হিমবাহেও জল থাকে, অল্প হলেও থাকে, নদীতে জলের পরিমাণ বেশি, বায়ুতে জল নেই, তরঙ্গেও জল আছে, কিন্তু যেই শক্তির মাধ্যমগুলো একটু জলমুখী বা জলযুক্ত, বিশেষ করে নদী, সমুদ্র তরঙ্গ, এদের ক্ষয়ের মাত্রা যথেষ্ট বেশি। বা বৃষ্টিপাতের তীব্রতা, বৃষ্টিপাতের পরিমাণ, বৃষ্টিপাতের স্থায়িত্ব বা ভৌমজলের পরিমাণ, অর্থাৎ ইত্যাদি জলগত বিষয়গুলো কিন্তু ক্ষয়ের মাত্রাকে নির্ভর করে বা ক্ষয়ের মাত্রা কেমন হবে তা নির্ভর হবে। এছাড়া জৈবিক বা জীবগত, উদ্ভিদ আচ্ছাদিত অঞ্চল কেমন বা প্রাণী আচ্ছাদিত অঞ্চল নাকি না প্রাণী আচ্ছাদিত না, প্রাণীর ওখানে কেমন বিচরণ রয়েছে বা প্রাণীদের অ্যাক্টিভিটি কেমন বা উদ্ভিদের আচ্ছাদনটা কেমন রয়েছে। যদি উদ্ভিদ আচ্ছাদন বেশি হয় ক্ষয়ের মাত্রা কম হবে, উদ্ভিদ বা তৃণভূমির আচ্ছাদন কম হয় ক্ষয়ের মাত্রা বেশি হবে। অর্থাৎ জীবগত কিছু বিষয়, উদ্ভিদ ও প্রাণীর কিছু বিষয় রয়েছে যারা কি করে আবহবিকার মাত্রাকে নিয়ন্ত্রিত করে। তাহলে আমরা এই ফ্যাক্টরগুলো কিন্তু লিখব শুধুমাত্র অবরোহণের মাত্রাকে নির্ভর করে বলে, এবং এগুলো লিখে এক লাইন করে আমরা লিখে নিতে পারি। তোমরা যে কোনো বই ফলো করতে পারো, দেখতে পাবে, হয়তো এইভাবে ছকটা নেই কিন্তু ফ্যাক্টরগুলো এমনি এমনি উল্লেখ করা আছে, ভূমির ঢাল, গঠন ইত্যাদি ইত্যাদি। এবার নেক্সট এই অবরোহণ প্রক্রিয়ার আমরা যখন নিয়ন্ত্রক পড়লাম, এর সঙ্গে আমরা এই মুহূর্তে পড়ব ফলাফল। ফলাফল বলতে ইফেক্ট, ইফেক্ট বলতে
যে এই প্রক্রিয়ার ফলে, এই অবরোহণ প্রক্রিয়ার ফলে কি প্রভাব পড়ে ভূমির উপরে। ভূমির উপরে কিছুই প্রভাব পড়ে না। আমরা এটা জানবো বা আলোচনাও করেছি একটু আগে যে কিছুই বিষয় নয়, যে বিষয়টা কি না অবরোহণ মানে তো ক্ষয় প্রক্রিয়া। ক্ষয় প্রক্রিয়া মানে ভূমির উচ্চতা কী হবে, সহজ কথায় বৈশিষ্ট্য আমি পড়েছি যে ভূমির উচ্চতা কমবে, তাহলে আবহবিকার তো হবে, অর্থাৎ রেগলিত সৃষ্টি হবে। কি হবে? রেগলিত। রেগলিত সৃষ্টি হওয়ার জন্য দায়ী কে? আবহাওয়ার বিভিন্ন উপাদান, বিভিন্ন প্রাকৃতিক শক্তি। আর সেই আবহাওয়ার উপাদানগুলো শিলাকে চূর্ণ বিচ্ছিন্ন করে সেটা রেগলিত তৈরি করবে। অর্থাৎ রেগলিত মানে এক সমধর্মী আলগা ঝুরঝুরে শিলা চূর্ণ, যেটা আবহবিকার পরবর্তী পর্যায়ে রেগলিত সৃষ্টি হয়। রেগলিত সৃষ্টি হতে পারে। 2 নম্বর, শুধু কি রেগলিত সৃষ্টি হয়? না, রেগলিত হওয়ার সঙ্গে সাথে এটা বলবো যে কোনো ভূমি, পার্বত্য ভূমি মালভূমিতে পরিণত হতে পারে, বা ক্ষয়জাত পাহাড়ে, মালভূমি বা ক্ষয়জাত পাহাড়ে, বা ক্ষয়জাত সমভূমিতে পরিণত হতে পারে। তাহলে পার্বত্য ভূমি, মালভূমিতে কিংবা ক্ষয়জাত সমভূমিতে এই প্রক্রিয়ার মাধ্যমে পরিণত হতে পারে। 3, ঢালের বিবর্তন ঘটে। ঢালের বিবর্তন অর্থাৎ ধীরে ধীরে ভূমির কি হয়ে যায়? ঢালের বিবর্তন ঘটে। কিভাবে? কিভাবে বিবর্তন? ধরলাম এই একটা ভূমি, এই একটা ভূমি ঢাল ছিল, এবারে ধীরে ধীরে ক্ষয় হলে কি হবে না ঢালটা কমবে। এই ঢাল কমছে, এদিকে কিন্তু ঢালটা বাড়ছে, মানে এদিকে উচ্চতা বাড়ছে আর এদিকে ঢালটা কমছে। অর্থাৎ ছবিতে আমরা একটু দেখে নেবো যে এইখানে যে পরিমাণ, ওই ছবিটাতে পরিষ্কার হতে পারছি না, আর একটা ভালো পরিষ্কার ছবি আঁকি, তোমরা ভালো বুঝতে পারবে। এই ছবিটা এখানে বেশ দেখতে পাচ্ছি ঢালটা বেশ খাড়া রয়েছে, এখানে ঢালটা বেশ খাড়া রয়েছে এবং এটা ভিগু আকারে দাঁড়িয়ে আছে। এক সময় দেখা যায় অবরোহণ প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন শক্তির মাধ্যমে এই ঢালটা কিন্তু ধ্বংস হবে, মানে ঢালটা কমে যাবে। কারণ এই যে বেরিয়ে আছে মানে অগ্রমুখটা, এই যে ফোর ল্যান্ডটা, এটা যে বেরিয়ে আছে, এই মুখটা কি হবে এক সময় বহিজাত প্রক্রিয়ার মাধ্যমে বা অবরোহণ প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয় হয়ে নিচে ধসে যাবে। তখন ঢালটা কেমন আসবে? এরকম আসবে। অর্থাৎ ক্ষয়ে গেলে তখন এই যে প্রক্রিয়াটা আর থাকবে না, মানে এই যে ভূমিটা অংশটা এটা আর থাকবে না। তখন কি হয়ে গেল না এইটা হয়ে গেল, ছিল কত না এইটা হয়ে গেল এইটা। এক সময় দেখা যাচ্ছে আরও ক্ষয় হয়ে এই হবে, কিন্তু আরও পিছিয়ে আসবে। এক সময় দেখা যাবে আরও পিছিয়ে আসবে, কিন্তু এই পদার্থগুলো এখানে জমা হয়ে এও এগিয়ে যাবে। অর্থাৎ এখানে সঞ্চয় হয়ে যাবে আর এখানে কি হবে? ক্ষয় হয়ে যাবে। অর্থাৎ একসাথে এক সময় এই ঢালটা সামঞ্জস্য ঢাল তৈরি হবে, হবে কি না? অর্থাৎ এই যে ঢালটা ছিল খাড়া ঢাল আস্তে আস্তে মৃদু ঢাল হয়ে গেল। অবরোহণ মানে ক্ষয় পদ্ধতিতে, আবহবিকার পদ্ধতিতে বা পুঞ্জিত ক্ষয় পদ্ধতিতে এটা কিন্তু হয়ে গেল। তাহলে ঢালের বিবর্তন ঘটে আমরা বললাম। তাহলে পার্বত্য ভূমি, মালভূমি বা ক্ষয়জাত সমভূমিতে পরিণত হয়। এছাড়া আরও কিছু ঘটতে পারে, সেটা হচ্ছে কি না স্থলভূমিগুলো ক্রমশ সমতল ভূমিতে পরিণত হতে পারে। অর্থাৎ বিভিন্ন রকম ক্ষয়জাত ভূমিরূপ সৃষ্টি হয়। সে নদীর ফলে হতে পারে, হিমবাহের ফলে হতে পারে, বায়ুর ফলে হতে পারে। অর্থাৎ ক্ষয়জাত ভূমিরূপ সৃষ্টি হয়, বিভিন্ন ক্ষয়জাত ভূমিরূপ সৃষ্টি হবে। অর্থাৎ এগুলো আমরা প্রভাব নিয়ে পড়লাম, প্রভাব বা ফলাফল নিয়ে পড়লাম, আমরা অবরোহণ প্রক্রিয়াটা পড়লাম। পরবর্তী পর্যায়ে যেটা পড়বো সেটা হচ্ছে আরোহণ প্রক্রিয়া। নেক্সট একটু লেন্দি হয়ে যাচ্ছে, কিন্তু আমি পরিষ্কার করে দিচ্ছি আরোহণ অবরোহণ প্রক্রিয়াটা কিভাবে লিখবো বা কত বড় জানবো, কিভাবে জানবো, কি আছে বিষয়টাতে আলোচনা করতে গিয়ে বড় হয়ে যাচ্ছে। যাই এবারে আমরা আরোহণ পড়বো, যাকে ইংরেজিতে বলি আমরা এগ্রেডেশন। এগ্রেডেশন মানে কি? মানে আরোহণ প্রক্রিয়া। এইটার অপর নাম হচ্ছে অবক্ষেপণ প্রক্রিয়া, অবক্ষেপণ বা সঞ্চয় প্রক্রিয়া বলতে পারি। সঞ্চয়, সঞ্চয় প্রক্রিয়াও বলতে পারি, যে অবক্ষেপণ বা সঞ্চয় প্রক্রিয়া বা এগ্রেডেশন প্রক্রিয়া বলবো। এ কিন্তু অবরোহণ প্রক্রিয়া কিন্তু মানে আরোহণ প্রক্রিয়া কিন্তু অবরোহণ প্রক্রিয়ার উল্টো। অর্থাৎ আগে যে প্রক্রিয়া বলেছিলাম অবরোহণ, তার উল্টো হচ্ছে আরোহণ। এখানে যদি আমরা সংজ্ঞায়িত করি
ডেফিনেশন দেই, ডেফিনেশন। তাহলে কি সংজ্ঞা দেব? যে বহিজাত প্রক্রিয়াতে, তার মতন সংজ্ঞা লিখো, যে বহিজাত প্রক্রিয়াতে বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা ভূমির উচ্চতা ধীরে ধীরে কি হয়? বৃদ্ধি পায়। ধীরে ধীরে ভূমির উচ্চতা কি হয়? হ্রাস নয়, বৃদ্ধি পায়। অর্থাৎ এটা পজিটিভ ধারণা, আর সেটা কি ধারণা? নেগেটিভ কনসেপ্ট। ভেবে দেখো, দুটো পার্থক্য লেখার সময় কিন্তু লিখবে যে এটা হচ্ছে নেতিবাচক ধারণা ভূমির উচ্চতার ক্ষেত্রে, আর এটা ভূমির উচ্চতার ক্ষেত্রে কি না ইতিবাচক ধারণা। ইতিবাচক মানে পজিটিভ কনসেপ্ট আর কি। তো ডেফিনেশনটা লিখলাম যে যে বহিজাত প্রক্রিয়ার মাধ্যমে, যে বহিজাত প্রক্রিয়ার মাধ্যমে কি হয়? ভূমির উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি পায়, তাকে বলা হয় বহিজাত, তাকে বলা হয় অবরোহণ, সরি, তাকে আরোহণ প্রক্রিয়া বলে। লিখলাম। এবারে আমরা যেটা লিখবো যে বৈশিষ্ট্য। একই যদি উচ্চতার ক্ষেত্রে বলি, উচ্চতা কি পায়? এখানে ভূমির উচ্চতা বৃদ্ধি পায়। যেমন কিভাবে উচ্চতা বৃদ্ধি পায় বলেছিলাম, একটু ছবিতে দেখে নেই। ধরো এখানে একটা ভূমি আছে, এই বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যমগুলো আমি তীর দিয়ে দেখালাম। বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যম কাজ করে এবং শক্তির মাধ্যমের গতিশীলতাও রয়েছে। তখন কি হবে? এখানে শিলা আবহবিকারগ্রস্ত হয় এবং চূর্ণ বিচ্ছিন্ন হয়। অর্থাৎ হয়ে এখানে উচ্চতা কি হবে? আস্তে আস্তে কমবে। অর্থাৎ এটা আমি তীর দিচ্ছি, এদিকে নিচের দিকে তীর দিচ্ছি, মানে বোঝাচ্ছি যে ক্ষয় হচ্ছে। এই ক্ষয়জাত পদার্থ পরিবহন পদ্ধতিতে স্থানান্তরিত হয়ে এখানে কিন্তু আস্তে আস্তে সঞ্চয়, হয়তো প্লাস চিহ্ন দিচ্ছি, প্লাস চিহ্নের মাধ্যমে বোঝাচ্ছি সঞ্চয় হচ্ছে, বা তীর চিহ্ন দিয়ে দেখাবো যেখানে সঞ্চয় হচ্ছে। তাহলে প্রথম পর্যায়ে আমি দেখলাম যে এইরকম একটা ঢাল পাচ্ছি, এরকম ঢাল পাচ্ছি। অর্থাৎ এখানে আমরা দেখলাম যে ক্ষয় হচ্ছে উপরটা, কিন্তু এখানে কি হচ্ছে? সঞ্চয় হচ্ছে। মানে ক্ষয়জাত পদার্থ এখানে আছে, এখানে কি হচ্ছে? সঞ্চয় হচ্ছে। তাহলে এখানে ক্ষয়, এখানে কিন্তু সঞ্চয়। এইটাই হচ্ছে আরোহণ প্রক্রিয়া। অর্থাৎ যে প্রক্রিয়া উচ্চতা বাড়ছে, সঞ্চয় হচ্ছে, সেটাই আরোহণ প্রক্রিয়া। তাহলে উচ্চতার ক্ষেত্রে প্রথম পয়েন্ট কি দেবো? যে এই পদ্ধতিতে ভূমির উচ্চতা বৃদ্ধি পায়, অর্থাৎ প্লাস হয়, পজিটিভ হয়, মানে উচ্চতা বৃদ্ধি পায়। তো বৈশিষ্ট্য 1 নম্বর লিখলাম। 2 নম্বর বৈশিষ্ট্য করে, 2 নম্বর বৈশিষ্ট্যতে আমরা কি লিখেছিলাম সেখানে? যে উচ্চতা হয়, এটাও একটা যদি বৈশিষ্ট্য ধরি যে প্রক্রিয়াটা কেমন। প্রক্রিয়া ভাবলে এটা হচ্ছে কি প্রক্রিয়া? না এটাও ধীরে ধীরে ঘটে। প্রক্রিয়া ধরেন এও ধীরে ধীরে ঘটে। 3, এই প্রক্রিয়াটির অপর নাম কি? যেমন সেই প্রক্রিয়াটা ছিল, মানে অবরোহণ প্রক্রিয়াটির নাম ছিল যে ভূমির উচ্চতা হ্রাস ঘটায়, এবং সেখানে দায়ী হচ্ছে কি? আবহবিকার, পঞ্জিতক্ষয় এবং লগ্নিভবন। এই 3টে প্রক্রিয়া দায়ী ছিল বলে আমরা কি বলেছিলাম? যে সেটা হচ্ছে লগ্নিভবন পদ্ধতি বলেছি। কিন্তু এটা লগ্নিভবন পদ্ধতি নয়, এটা কি হচ্ছে না এর ফলে উচ্চতা আস্তে আস্তে কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ সঞ্চয় বলে তো হচ্ছে। তাই এই প্রক্রিয়াটার নাম কি বলবো আমরা? অবক্ষেপণ প্রক্রিয়া বা সঞ্চয় প্রক্রিয়া। অর্থাৎ প্রক্রিয়ার ধরন যদি বলি, ধরন যেটা সঞ্চয় প্রক্রিয়া। কি প্রক্রিয়া? লিখে নাও, সঞ্চয় প্রক্রিয়া। তাহলে এটা ধীরে ধীরে ঘটছে এবং এটা সঞ্চয় প্রক্রিয়া বিশেষ। এর ফলে ভূমির উচ্চতা কি হচ্ছে? হ্রাস পাচ্ছে না বৃদ্ধি পাচ্ছে? না বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে। তাহলে এই যে প্রক্রিয়াগুলো আমরা দেখছি যে উচ্চতা এখানে বৃদ্ধি পাচ্ছে এবং উচ্চতা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে এখানে ভূমির উচ্চতাও বৃদ্ধি পাচ্ছে, এটা। তবে যে বিষয়টা এবারে আলোচনা করব ওর সঙ্গে আরও বৈশিষ্ট্য আছে, যে এখানে কোন কোন শক্তি কাজ করে। না এখানে শক্তিগুলো বলতে আমরা বলবো সব প্রায় শক্তি, নদী, বায়ু, হিমবাহ, যতগুলো শক্তি আছে। অর্থাৎ কোন শক্তি? শক্তিগুলো যদি বলি, নদী, হিমবাহ, বায়ু ইত্যাদির সঞ্চয় প্রক্রিয়া এখানে অংশগ্রহণ করে। কি প্রক্রিয়া? সঞ্চয় প্রক্রিয়া। সঞ্চয় প্রক্রিয়াগুলো অংশগ্রহণ করে, সঞ্চয় প্রক্রিয়া এখানে অংশগ্রহণ করে। অর্থাৎ বায়ু বা নদী বা হিমবাহের যে প্রক্রিয়াগুলো আছে তার যে সঞ্চয় প্রক্রিয়া, সেই সঞ্চয় প্রক্রিয়াগুলো কিন্তু এখানে ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ শক্তিগুলোও লিখবো এবং এটা লিখবো যে এগুলো সঞ্চয় প্রক্রিয়া এখানে কাজ করে থাকে বা সঞ্চয় প্রক্রিয়া এখানে অংশগ্রহণ করে। ঠিক আছে। এবং এই প্রক্রিয়াটা সমতলী ক্ষেত্রে বা পর্যায়নের ক্ষেত্রে, পর্যায়ন বলে একটা ভাষা আমরা পড়েছি বা জানি, সেইখানে কিন্তু এ সাহায্য করে। অর্থাৎ ঢাল বা পর্যায়নের ক্ষেত্রে ভূমিকা কি? ঢাল বা পর্যায়নের ক্ষেত্রে না এই ঢাল কমিয়ে দেয়, ঢাল
কমায় কমায়, এই হচ্ছে ঢাল কি করে কমায় এবং পর্যায়নে সাহায্য করে, পর্যায়নে সাহায্য করে। তাহলে এই বিষয়গুলো আমরা পড়ছি। এছাড়া যদি আমরা বলি যে এই আরোহণ প্রক্রিয়ার বৈশিষ্ট্য আরও যদি দেখি যে এখানে ভূমির উত্থান ঘটে এবং এখানে আবহবিকার পরোক্ষভাবে সাহায্য করে, পরোক্ষভাবে আবহবিকার সাহায্য করে। আবহবিকারে কীভাবে সাহায্য করে? পরোক্ষভাবে। পরোক্ষ মানে অবরোহণ প্রক্রিয়া হলেই আরোহণ প্রক্রিয়া হবে। তাহলে অবরোহণ প্রক্রিয়াতে আবহবিকা সরাসরি ভূমিকা পালন করছে হয়, কিন্তু সঞ্চয় কিন্তু অবরোহণ প্রক্রিয়া হচ্ছে ঠিকই, মানে অবরোহণ প্রক্রিয়া হলেই তো আরোহণ হয়, মানে সঞ্চয় হবে। যত ক্ষয় বেশি হবে তত আরোহণ বেশি হবে, সঞ্চয় বেশি হবে, সঞ্চয় তো পদার্থ বেশি আসবে। কিন্তু তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আবহবিকার পরোক্ষভাবে ভূমিকা হচ্ছে, প্রত্যক্ষ নয়। কিন্তু প্রত্যক্ষ করছে কোথায়? না অবরোহণ প্রক্রিয়ায়, কিন্তু আরোহণ প্রক্রিয়ায় আবহবিকার পরোক্ষভাবে অংশগ্রহণ করছে। আর এই প্রক্রিয়া ভূমির উত্থান ঘটে এবং এটা হচ্ছে পজিটিভ সেন্স। এইসব বিষয়গুলো আমরা ধরলাম। এবারে আমরা যদি বলি এর প্রভাব কি, কার প্রভাব? না আরোহণের প্রভাব বা ফলাফল। আরোহণের ফলাফল বা প্রভাব, যে এই আরোহণ প্রক্রিয়া বলে কি কি সুবিধা হয়। না নিয়ন্ত্রক বলিনি তো, সরি নিয়ন্ত্রক বলবো। যেমন সেখানে যেমন ছিল যে ভূমিরূপগত ভূতাত্ত্বিকগত, তেমন এখানেও আছে। এখানে কি আছে? না এখানে যদি নিয়ন্ত্রকগুলোর মধ্যে যে ভূমির ঢাল, যেটাকে আমরা বলবো ভূমিরূপগত নিয়ন্ত্রক। ভূমিরূপগত বলতে না ভূমির যে ঢাল, ভূমির গঠন, এগুলো তো ভূমিরূপীয়, মানে বাইপাসের স্ট্রাকচারের ব্যাপার, বাইরের গঠনের ব্যাপার। সেই জন্য বলছি ভূমির ঢাল যদি কমে আসে তত কিন্তু এই প্রক্রিয়াটা দ্রুত কাজ করবে। অর্থাৎ ভূমির ঢাল যত কমে আসবে তত কিন্তু সঞ্চয় হবে। এখানে ভূমির ঢাল কম বলে সঞ্চয় হচ্ছে, এখানে ঢাল বলে কম সঞ্চয় হচ্ছে, বোঝা গেল? অর্থাৎ এখানে ঢাল যত কম, এখানে ঢাল কম, তাই সঞ্চয়। সঞ্চয় মানে আরোহণ হচ্ছে। অর্থাৎ ভূমির ঢাল যত কমবে তত হচ্ছে সঞ্চয় প্রক্রিয়া ভালো হবে বা আরোহণ প্রক্রিয়া ভালো হবে। অর্থাৎ এখানে বোঝাতে চাইছি যে ভূমির ঢালের ভূমিকা একটা রয়েছে। এবং আবহাওয়াগত জলবায়ুগত যদি দেখি, আবহাওয়া ও জলবায়ুগত যদি দেখি, আচ্ছা ভূমির ঢাল হলো, এবার আবহাওয়াগত বা জলবায়ুগত, আবহাওয়া বা জলবায়ুগত যদি বৃষ্টিপাতের পরিমাণ বা নদী প্রবাহ, বায়ু প্রবাহ, হিমবাহ ইত্যাদি শক্তির মাত্রা কমে আসে, ভূমির ঢাল কমতে কমতে এদের শক্তির মাত্রা কমে আসে, তখন সঞ্চয় প্রক্রিয়া বেশি হয়। অর্থাৎ ভূমির ঢাল কমার সঙ্গে সঙ্গে এইসব প্রক্রিয়ার যদি মাত্রা বা প্রবাহের মাত্রা যদি কমে আসে তখন সঞ্চয় প্রক্রিয়া বেশি হবে। যেমন নদী নিম্ন গতিতে ঢাল কমে যায়, তখন মাত্রা, তার বহন মাত্রা বা ক্ষয়ের মাত্রা কমে যায়, তখন কিন্তু সঞ্চয় বেশি হয়। বায়ুর ক্ষেত্রে একই ব্যাপার, হিমবাহের ক্ষেত্রে একই ব্যাপার। অর্থাৎ তাদের মাত্রা কমে এলে কি করে? না সঞ্চয় প্রক্রিয়াটাকে সাহায্য করে বা সঞ্চয় প্রক্রিয়া হেল্প করে বা সাহায্য করে। এটা আমরা জানলাম। এরপরে যে বিষয়টা আমরা জানবো নেক্সট নিয়ন্ত্রকটা, সেটা হচ্ছে ভূ আলোড়নজনিত হেল্প। ভূ আলোড়নজনিত কারণ বলতে যদি কোনো কারণে একটা ভূমি এরকম খাড়া আছে এবং এখানে ক্ষয় হচ্ছে, এখানে কি হচ্ছে? সঞ্চয় হচ্ছে। যদি কোনো কারণে ভূ আলোড়নজনিত কারণে এই ভূমিটার উত্থান ঘটে যায়, যদি এইরকম উত্থান ঘটে যায়, উত্থান ভূগাঠনিক কারণে, অর্থাৎ ভূপৃষ্ঠের নিচের কোনো কারণে অন্তর্গত কারণে যদি ভূমি উচ্চতা বেড়ে যায়, তখন কিন্তু ক্ষয়ের মাত্রাটা কি হবে? কমে যাবে, সঞ্চয়ের মাত্রাটা বেড়ে যাবে। কারণ এইখানে ঢাল যতক্ষণ ছিল ক্ষয়ের মাত্রা বেশি ছিল, সঞ্চয় কম হতো। আবার যখন ঢাল কমে যাবে তখন সঞ্চয়টা প্রচুর পরিমাণ হতে থাকবে। ঢাল যখন কমে যাচ্ছে সঞ্চয় প্রচুর হবে, কিন্তু ক্ষয়ের মাত্রা কমে যাবে। অর্থাৎ ভূ উত্থানের ফলেও অনেক সময় আরোহণ প্রক্রিয়া তাড়াতাড়ি কাজ করে। তাহলে আমরা অবরোহণ আরোহণ বললাম। এবারে আরোহণের যে ফলাফল, আরোহণের ফলাফল মানে সঞ্চয়ের ফলাফল। এখানে কি হয়? সঞ্চয়াত সব ভূমিরূপ তৈরি হয়। সঞ্চয়াত ভূমিরূপ বলতে আমরা বলবো যে বিভিন্ন রকম ভূদৃশ্য তৈরি হয়। যেমন ধরবো ভূমির ঢাল কমে যাওয়া, অবনত ভূমি উন্নত হওয়া, অবনত ভূমি কি হওয়া? উন্নত মানে উঁচু হওয়া। 3
বলবো উঁচু জায়গা নিচু জায়গা কি হওয়া, নিচু জায়গা ভরাটিকরণ হওয়া, ভরাট হওয়া, বা নতুন ভূমিরূপ সৃষ্টি হওয়া, নতুন ভূমিরূপ বা ভাস্কর্য। এই যে নদীর সঞ্চয় কার্যে বলে বদ্বীপ, প্লাবনভূমি, বা বায়ুর সঞ্চয় কার্যে বলে বালিয়াড়ি, বা বায়ুর সঞ্চয় কার্যে বলে বা জলধারা সঞ্চয় কার্যে একসাথে মিলিতভাবে আমরা দেখতে পাচ্ছি বাজাদা, এগুলো অর্থাৎ নতুন 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 ভূমিরূপ সৃষ্টি হবে। তাহলে আমরা এই বৈশিষ্ট্য প্রভাবগুলো আমরা দেখছি। তাহলে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, যে আরোহণ প্রক্রিয়া অবরোহণ প্রক্রিয়া কাকে বলে তার নিয়ন্ত্রক ফলাফল নিয়ে বললাম। তাহলে আমরা আরোহণ প্রক্রিয়া যেটা বলেছিলাম, অবরোহণ প্রক্রিয়া সেটা হচ্ছে ডিগ্রেডেশন যুক্ত অবরোহণ। আরোহণ মানে এগ্রেডেশন, AGGRADATION, এগ্রেডেশন। অর্থাৎ ডিগ্রেডেশন এগ্রেডেশন দুটো শব্দ রয়েছে ইংরেজিতে। আমরা এই দুটো শব্দ থেকে কি কমন পেতে পারি ভেবে দেখো। যে গ্রেডেশন, তাহলে আমরা লিখি গ্রেডেশন, GRADIN, গ্রেডেশন, ব্যাকেটে থাকলো ডি আর হচ্ছে AG। তাহলে দুটোকে যদি আমরা যোগ করি দেখা গেল ডি আর AG পড়ে আছে, অর্থাৎ ক্ষয় এবং সঞ্চয় পড়ে আছে। এই ক্ষয় ও সঞ্চয় মিলে এই প্রক্রিয়াটা হয়। এটার নাম কি? গ্রেডেশন কমন নিয়েছে মানে পর্যায়ন। তাহলে পর্যায়নে ভূমিকা কার আছে? অবরোহণ ও আরোহণ প্রক্রিয়া যৌথভাবে কি করে? পর্যায়ন প্রক্রিয়া করে। আমরা নেক্সট ক্লাসে পর্যায়ন কি পড়বো, নগ্নি ভবন কি আরেকবার পড়বো, তার সাথে ক্ষয়ভবন পুঞ্জিত ক্ষয় পড়বো, 2 নাম্বার করে পড়বো বা জানবো। কিন্তু এখন যে বিষয়টা আমরা তোমাদেরকে হোম টাস্ক হিসেবে দেবো বা বাড়িতে কাজ করার জন্য দেবো, যেগুলো আমরা বলি অ্যাক্টিভিটি টাস্ক, সেগুলো লিখে রাখো। অ্যাক্টিভিটি টাস্ক লিখে রাখো। প্রথম যে প্রশ্নটা আমি দিচ্ছি মন দিয়ে লিখে রাখবে, যে বহিজাত প্রক্রিয়া কাকে বলে? বহিজাত প্রক্রিয়া কাকে বলে? প্রশ্নটা লিখবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট হতে পারে। 2 নম্বর যে পয়েন্ট প্রশ্নটা আছে লিখবো, বহিজাত প্রক্রিয়া শক্তির উৎস কি? বহিজাত প্রক্রিয়ার শক্তির উৎস কি? কি পারবে তোমরা লিখতে? ওই যে মাধ্যাকর্ষণ শক্তি আর কি বলেছিলাম ভুলে গেছো? মাধ্যাকর্ষণ শক্তি আর সৌররশ্মি। 3 অবরোহণ প্রক্রিয়া কাকে বলে বা অবরোহণ কাকে বলে? নেক্সট 4 আরোহণ কাকে বলে? 5 অবরোহণ ও আরোহণের মধ্যে পার্থক্য লিখো। আরোহণের মধ্যে পার্থক্য লিখো। তাহলে কি বললাম? অবরোহণ আরোহণের মধ্যে পার্থক্য লিখো। নেক্সট আরো প্রশ্ন দিচ্ছি কয়েকটা। আবহবিকার কি? 7 এছাড়া রয়েছে পুঞ্জিত ক্ষয় কি? পুঞ্জিত ক্ষয় কি? 8 লিখবো ক্ষয়ভবন কাকে বলে? নেক্সট 9 নগ্নি ভবন কাকে বলে? নগ্নি ভবন কাকে বলে? ভূমির বিবর্তনে প্রশ্ন, অবরোহণ ও আরোহণ কিভাবে সাহায্য করে? কিভাবে
সাহায্য করে। এইভাবে কয়েকটা প্রশ্ন তোমরা করবে। এছাড়াও বলেছি অবরোহণ আরোহণের নিয়ন্ত্রণ ফলাফল সেগুলো পড়বে, এত প্রশ্ন দিচ্ছি না, তো এই প্রশ্নগুলো দিচ্ছি তোমরা বাড়িতে করবে। এরপরে যে ক্লাসে আলোচনা করব পর্যায়ন কি, নবীন ভবন কি, ক্ষয়ভবন কি, বা তার সাথে সম্পর্ক কি, পার্থক্য কি, এগুলো নিয়ে আমরা আরেকটা ক্লাস আলোচনা করে এটা শেষ করব, করে আমরা ভৌমজল শুরু করব। এটা আমাদের সেকেন্ড ক্লাস হলো। এবার থার্ড ক্লাস হয়ে আমাদের প্রথম ইন্ট্রোডাকশন ক্লাসটা শেষ হবে, তারপরে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে ভৌমজলের কাজ, একটা ক্লাসের পর হবে। তোমরা ফলো করে রাখবে আমাকে, আর যারা অসুবিধা হবে কমেন্ট করবে। কিছু কিছু জায়গায় উচ্চারণগত সমস্যা থেকে গেছে, সেগুলো একটু ভুল আছে, তোমরা কমেন্ট করবে, আমরা অবশ্যই বা আমি অবশ্যই জানাবো যে কোন জায়গাটা ভুল হয়েছে বা সেটা ঠিক কী হবে। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।